আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার ভালোবাসা। আমরা প্রতিদিনের মতো কিন্তু আজও আমরা এসে গেছি আমরা আমাদের সেই জায়গায়। আমরা এই কখন থেকে অপেক্ষা করে থাকি, কখন 6:30 বাজবে, আমরা সবাই একসঙ্গে থাকবো, আমরা একসঙ্গে নলেজ নেব এবং নলেজটা শেয়ার করব। সত্যি আমরা একটা দারুণ জায়গা পেয়ে গেছি, তার জন্যই কিন্তু আমাদের প্রতিনিয়ত এখানে আসা। আর আজকের টপিক হলো আমাদের শান্তিপূর্ণ জীবন কিন্তু অনপ্যাসিভে আনবে। সেই টপিকের উপরে কিন্তু আমরা দারুণভাবে আলোচনা রাখবো। তা আমরা প্রথমেই তো শুরু করি আমাদের পবিত্র ধর্মগ্রন্থের পাঠের মাধ্যমে। তা আমি প্রথমেই ডেকে নেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এমডি আবুল বশার স্যার। ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করে আমাদেরকে শ্রবণ করান। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। সর্বপ্রথমে মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে আমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আদাব এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সন্ধ্যাকালীন ওয়েবিনারে উপস্থিত সকল স্যার এবং ম্যামদেরকে জানাচ্ছি হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রাণডালা ভালোবাসা। প্রাণডালা ভালোবাসা জানাচ্ছি জ্যোৎস্না দফাদার ম্যাম আপনাকে, আমাকে শুরুতেই পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার মতো সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে পবিত্র কোরআনুল কারীমের 30 পারা থেকে সূরা বুরুজ এর 11তম আয়াত থেকে 22তম আয়াত পর্যন্ত অর্থ সহকারে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যালিকাল ফাওজুল কাবীর। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। ফাআলুল লিমা يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ. صدق الله العلي العظيم. ইরশাদ হচ্ছে, নিশ্চয় যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার পাদদেশে দিয়ে নদী প্রবাহিত। এটি হলো মহা সাফল্য। তোমার প্রতিপালকের পাকড়াও বড়ই কঠিন। তিনি অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান।
এবং তিনি ক্ষমাশীল, প্রমময়, সম্মানিত আরশের অধিকারী। তিনি যা ইচ্ছা করেন তাই করেন। তোমার নিকট সৈন্য বাহিনীর বৃত্তান্ত পৌঁছেছে, ফেরাউন ও সামুদের বৃত্তান্ত, তবুও অবশেষীরা মিথ্যা আরোপ করায় রত, এবং আল্লাহ ওদের অপেক্ষা ওদের পরিবেষ্টন করে রয়েছেন। বস্তুত এ সম্মানিত কোরআন সংরক্ষিত ফলক লিপিবদ্ধ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি কথা না বললেই নয়, আমি সদা সর্বদা থাকতে পারি না, কারণ আমাদের এখানে 3000 ফার্মাসিস্ট এর মধ্যে দ্বিবার্ষিক নির্বাচন চলতেছে। ওই দ্বিবার্ষিক নির্বাচনে আমি ধর্ম বিষয়ক সম্পাদক পদপ্রার্থী হয়ে নির্বাচন করতেছি, সেজন্য সময় পাচ্ছি না। আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি যাতে আমি 3000 ফার্মাসিস্টের মধ্যে ধর্ম বিষয়ক পদপ্রার্থী হয়ে এবং ধর্ম বিষয়ক সম্পাদক হয়ে উন্নত এবং সকলের পক্ষে কাজ করতে পারি। সেই জন্য সকলের কাছে বিনয়ের সাথে দোয়ার অনুরোধ রইল। সকলে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে কবুল করে নেন। আমিন। আবার কিও জোসনা দফাদার ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। আর খুব সুন্দরভাবে আমাদের মধ্যে কোরআন থেকে তেলাওয়াত পাঠ করলেন। সত্যি অসাধারণ স্যার, আপনি না থাকলে সত্যি কোরআন পাঠটা আমাদের কাছে মনে হয় সবাই তো আপনার মতন সুন্দর করে বলতে পারে না, তবু এগিয়ে এসে কিন্তু আমাদের মধ্যে কোরআনটা পাঠ করেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি এভাবেই আমাদের মধ্যে থাকবেন। তা আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অরবিন্দ হালদার স্যার। স্যার আপনি আসুন এবং পবিত্র গীতা থেকে পাঠ করে আমাদেরকে শ্রবণ করান। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। অনেক ধন্যবাদ ম্যাম, অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে ডাকার জন্য। এবং আবুল বাশার স্যারকে অনেক ধন্যবাদ জানাই, সুন্দর তেলাওয়াত করেন। এবং সত্যি ভগবান তো আপনার মধ্যেই লুকিয়ে থাকে, সব মানুষের মধ্যেই ভগবান লুকিয়ে থাকে, আমরা জানি, বিরাজিত বলে থাকি। আর যে মনস্কামনা নিয়ে আসছেন অবশ্যই সেটা পূর্ণ করবেন, আপনাকেই করবে। হ্যাঁ, অবশ্যই আমরা আপনার জন্য প্রার্থনা রাখবো। অবশ্যই আপনি যেটা পৌঁছাতে চাইছেন সেটা অবশ্যই আপনার জন্য, সেটা আপনাদের ভাষায় কবুল হোক, এটাই আমার প্রার্থনা থাকলো। অনেক ধন্যবাদ ম্যাম। এবং আমার পক্ষ থেকে সবাইকে আদাব ও নমস্কার জানিয়ে শুরু করছে আজকের সন্ধ্যাকালীন শুভ ওয়েবিনার গীতা পাঠের মধ্যে দিয়ে। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। জয় জয় শ্রীমৎ ভগবত গীতায় নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণর্পণমস্তু। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তদ পদমে দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বৃষুভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। বরাবর দশম অধ্যায়ের বিভূতি যোগ থেকে আজ 41 নম্বর শ্লোকে কিছু ব্যাখ্যা টানছি। জাত জাত বিভূতি মত সত্যম শ্রীমৎ উর্জিতম এব বা তৎ তৎ এব অবগচ্ছতম মম তেজ হংস সম্ভবম। ভগবান বলছেন যে 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 বস্তু প্রাণী পদার্থ প্রভৃতি ঐশ্বর্যযুক্ত শোভাযুক্ত এবং বল সম্পন্ন, সেই সবই তুমি আমারই তেজ যোগ অর্থাৎ সামর্থ্যের অংশ হতে উৎপন্ন বলে জানবে। বলছেন তৎ দেবা অবগস্য তম মম তেজ হংস সম্ভবম। আমা ব্যতীত কোথাও কোনো বিশেষত্বই নেই। মানুষ যে যে বিষয়ে বৈশিষ্ট্য অনুভব করবে সেই সেই বিষয়ে ভগবানেরই বিশেষত্ব মনে করে তারই চিন্তা করা উচিত। এই অধ্যায়ের 8ম শ্লোকে ভগবান বলেছেন যে সবকিছু আমা হতেই উৎপন্ন হয় এবং সবেতেই আমারই শক্তি বিরাজমান। ভগবানের একথা বলার অর্থ হলো যে তুমি যে যে স্থানে এবং যেসব বিষয়ে কোনো বৈশিষ্ট্য মহত্ব সৌন্দর্য শক্তি ইত্যাদি দেখবে তা সবই আমার, সেগুলির কারণ নয়।
এখন বলছেন এক পতিতা অতি সুন্দর সুরে গান গাইছিল। আবার বলছি এক পতিতা অতি সুন্দর সুরে গান গাইছিল, তাই শুনে একজন সাধু অত্যন্ত আনন্দিত হলেন। বলছেন দেখো ঠাকুর, একে কি সুন্দর গলা দিয়েছেন, কি মধুর আওয়াজ। সাধুর দৃষ্টি সেই পতিতার দিকে যায়নি, তার দৃষ্টি ছিল ভগবানের দিকে। কারণ তিনি সাধু তো, সদ্ভাব জ্ঞানী ভাব। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ নারীকে নারীর সেই মমত্ববোধ মাতৃত্ব জ্ঞানে আমরা দেখি তো, রাস্তা দিয়ে চলে কত নারীকে আমাদের যে আসলে মাতৃত্ব বোধেই দেখা উচিত। কারণ আমরা তো অজ্ঞান, জ্ঞান আমাদের নেই, অজ্ঞানের চোখে দেখি, তাই আমরা তাদের সেই দৃষ্টিতে দেখি, কখনো মাতৃরূপে সেই দৃষ্টিতে দেখি না। কিন্তু সাধু সে পতিতার মধ্যে যে গলা, যে সুর, সেটাই তিনি খুঁজে পেলেন। এই সাধু কবে হব আমরা? অবশ্যই সেদিকেই আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই বলছেন দেখুন যে কি মধুর আওয়াজ। সাধুর দৃষ্টি সেই পতিতার দিকে যায়নি, তার দৃষ্টি ছিল একমাত্র ভগবানের দিকে। এই সুরের যে আকর্ষণ ও মিষ্টতা, তা প্রকৃতপক্ষে ভগবানেরই। তেমনি সুন্দর ফুল দেখলে মনে হওয়া উচিত বাহ বাহ, ভগবান এই ফুলে কি সৌন্দর্য দিয়েছেন। আসলে ফুল তো শ্রদ্ধার, তাই তো তাকে সুরে ফেলে দেওয়া বোধহয় উচিত নয়। যেখানে যে ফুলের যে কর্ম থাকে, যে কর্তব্য আমাদের, সেই ফুলকে সেখানেই রাখা উচিত। কিন্তু আমরা ফুলকে দেখবেন শুধু তৃপ্তি নেওয়ার জন্য, ফুলটাকে ছিঁড়লাম, ছিঁড়ে হয়তো একটু তৃপ্তি মেটালাম, তারপরে ফেলে দিলাম। কিন্তু ফুলের সৌন্দর্য যদি ভগবানের চরণে দিয়ে সেই ফুলটা যদি আপনার খোপায় গেঁথে নেন, দেখবেন কত সৌন্দর্য আসে। কারণ যখন সেই ফুলটা গোবিন্দের চরণে ছুঁয়ে যখন খোপা নেবেন, সেটা তো আপনার প্রসাদী ফুল হবে, ভেতরটা দেখবেন নিজের একটা পবিত্রতা বয়ে আনে। কিন্তু সেই দিকগুলোকে আমরা ভাবি, কখনোই ভাবি না, শুধু ফুলের তৃপ্তিটাই আমরা রাখি। কিন্তু ভগবানের চরণে দিয়ে যে তৃপ্তি, তার মধ্যে কত তৃপ্তি, কত পবিত্রতা আসে, একবার সবাই ভেবে দেখবেন। তাই বলছেন যে ভগবান এই ফুলে কি সৌন্দর্য দিয়েছেন। কাউকে ভালোভাবে পড়াতে দেখলে মনে করবে সেই পড়বার শক্তি ভগবানেরই, যে পড়াচ্ছে তার নয়। দেবতাগণের কাছে বৃহস্পতি প্রিয়, রঘুবংশীদের কাছে বশিষ্ঠ প্রিয়। কেউ সিংহের মধ্যে বৈশিষ্ট্য দেখতে পান, আবার কারো কাছে অর্থই প্রিয়। ওই সবের মধ্যে যে শক্তি, মহত্ব, বৈশিষ্ট্য তাদের জন্য আকর্ষণ হয়, প্রিয় ভাব হয়, সেই সবই ভগবানেরই, ওই বস্তুগুলির নয়। এইভাবে কোনো স্থানে কোনো বৈশিষ্ট্য দেখলে তা ভগবানের বৈশিষ্ট্য রূপেই দেখা উচিত। ভগবানও তার নানা বিভূতির কথা বলেছেন। এর তাৎপর্য হলো যে ওই সব বিভূতিতে শ্রদ্ধা রুচির পার্থক্যের জন্য আকর্ষণ প্রত্যেক মানুষের ভিন্ন ভিন্ন হয়। সব বিভূতি সকলের একরকম ভালো লাগে না, কিন্তু ওই সবগুলিতেই ভগবানের শক্তি বিরাজমান। ওই যে বললাম, কেউ তো হয়তো একটু জ্ঞানী, কেউ জ্ঞানী কম, কেউ একেবারেই অজ্ঞান। এই অজ্ঞানবশত কাউকে দেখলে, কোনো কিছু বুঝলে, তাকে ভগবানের শক্তি বোঝা যায় না। ভগবানের শক্তি বুঝতে গেলে ভেতর থেকে সেই অনুভূতি আনতে হয় জ্ঞানের দ্বারা, শুদ্ধ জ্ঞানের দ্বারা। তাই বলছেন যে যদিও যা কিছু বিশেষত্ব দেখা যায় তা সবই পরমাত্মার, তা সত্ত্বেও যা থেকে আমরা উপকৃত হই তার প্রতি অবশ্যই কৃতজ্ঞ থাকা উচিত, তার সেবা করা উচিত। কিন্তু সেই বৈশিষ্ট্যকে কারো ব্যক্তিগত মনে করে তাতে যেন আবদ্ধ না হই, এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকা উচিত। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবেই আমাদের মধ্যে কিন্তু গীতা পাঠ করলেন আমাদের অরবিন্দ হালদার স্যার। সত্যি এই পবিত্রতার ছোঁয়া পেয়ে আমাদের জীবনটা অনেক ধন্য হয়ে যায়, কিংবা সত্যি আজকে যে টপিকটা পিসফুল, সত্যি আমরা শান্তি পাই, এবং সেই শান্তির বাহক কিন্তু আমাদের সেই ওয়ান প্যাসিভ। তাই বলবো আমরা এখানে সত্যি অসাধারণভাবে নলেজটা পাই এবং নলেজটা এখানে শেয়ার হয়। তা থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। আপনি খুব সুন্দরভাবে গীতা পাঠ করে গেলেন। তা আমাদের মধ্যে যদি আমাদের কুহিলি ম্যাম কিংবা তপতিপলি ম্যাম উপস্থিত থাকেন তো অবশ্যই ওয়েলকাম ম্যাম, আপনারা আসুন আর বাইবেল থেকে পাঠ করে আমাদের মধ্যে শ্রবণ করান। ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম। Thank you, ma'am. Good evening, ma'am. ভেরি Good গুড evening. ইভিনিং ম্যাম, কন্টিনিউ। ওপি মিশন সাকসেস ফ্যামিলি আজকের এই সন্ধ্যার ওয়েবিনারে প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের প্রত্যেকটা স্যার ম্যামকে আমার আন্তরিক শুভেচ্ছা, আর ঈশ্বরের কাছে আমাদের আরেকটিবার আমাদেরকে একত্র মিলিত করার জন্য, আজকের দিনকে সুন্দর দেওয়ার জন্য আমরা ঈশ্বরের কাছে মাথা নত করি আর চোখকে বন্ধ করি।
প্রেজ দ্য লর্ড পিতা। থ্যাংক ইউ জিজাস ফাদার্স। তোমাকে আমি ধন্যবাদ করি, ধন্যবাদ দিই প্রভু। তুমি আরেকটি বার আমাদের সুন্দর দিন দিয়েছো প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। সকাল থেকে এখন পর্যন্ত প্রভু তুমি সুন্দর রেখেছো প্রভু, প্রত্যেকে সুস্থ রেখেছো প্রভু, তোমাকে আমি ধন্যবাদ করি প্রভু। তুমি মহান প্রভু, তুমি ছাড়া কেউ নেই প্রভু, তুমি একমাত্র আমাদের সৃষ্টিকর্তার মালিক প্রভু, তোমাকে আমি ধন্যবাদ দিই। যে সন্তানরা প্রভু অসুস্থ আছে পিতা, প্রত্যেকে তুমি সুস্থতা দাও প্রভু, আশীর্বাদ করো প্রভু, প্রত্যেকের হৃদয় অন্তরকে তুমি সুন্দর সুস্থির করো প্রভু, আশীর্বাদ করো প্রভু। যে যা কিছু কষ্ট দুঃখ আছে প্রভু, তুমি একমাত্র তোমার চরণ তলে নাও প্রভু, তুমি প্রত্যেকের দুঃখ কষ্টকে তুমি নিবারণ করো প্রভু, আশীর্বাদ করো। হে আমার দয়াময় ঈশ্বর, তুমি দয়া করো। এই মিটিংয়ে প্রভু শুরু থেকে শেষ পর্যন্ত প্রভু আমি তোমার চরণ তালে রাখলাম প্রভু, সুন্দরভাবে এই মিটিংকে তুমি পরিচালিত করতে সাহায্য করো। প্রত্যেকটা আমি স্যার ম্যামকে তোমার কুশের চরণ তালে দিলাম পিতা, প্রত্যেকে তুমি সুস্থ রেখো পিতা, আরোগ্য করো প্রভু, আর প্রত্যেকে তুমি জ্ঞান বুদ্ধি দিয়ে পূর্ণতা করো প্রভু, আশীর্বাদ করো। এই মিটিংকে সুন্দরভাবে তুমি পরিচালনা করবে পিতা। যে সন্তানকে আজকে দিয়েছো দায়িত্বর ভার প্রভু, প্রত্যেকে তুমি আশীর্বাদ করো, ওনাকে পরিচালনা করতে সাহায্য করো পিতা। সেই জ্ঞান বুদ্ধি দাও, ওষ্ঠাধর প্রভু, বাক্য দাও। আমি তোমার চরণ তলে রাখলাম প্রভু, এই ওয়ার্ল্ডকে তোমার হাতে রাখলাম, আমাদের সিও স্যারকে তোমার চরণ তলে রাখলাম প্রভু। তুমি ওনাকে সুস্থ রেখো প্রভু। যা কিছু প্রভু তোমার পরিকল্পনা তুমি জানো প্রভু। প্রত্যেক যে নিরাশ হতাশ হয়ে আছে প্রভু, আজ সেই নিরাশ হতাশ হতে দিও না পিতা। প্রত্যেকে তুমি সুন্দরভাবে সেই ধৈর্য মন দিয়ে পরিপূর্ণ করো প্রভু। আমাদের সিস্টেমে যারা কাজ করছে প্রভু, প্রত্যেকে তোমার হাতে রাখলাম, তুমি সুস্থ রেখো আর সুন্দরভাবে তুমি কাজ করতে সাহায্য করো পিতা, আশীর্বাদ করো পিতা। সেই কাজকে সম্পূর্ণ হয়ে প্রত্যেককে আবার একত্র হতে সাহায্য করো প্রভু। আমি তোমার চরণ তলে রাখলাম, সমস্ত ভার তোমার হাতে রেখে প্রার্থনা আমার একমাত্র ত্রাণকর্তা যীশু খ্রিস্ট প্রভু তার নামে চাইলাম। তুমি শুনলে আর স্বর্গরাজ্য থেকে গ্রাহ্য করলে, আমিন। আজকে আমি যেসাইওর 5 অধ্যায় 10 আর 11 12 পড়বো। বলছে, যে ব্যক্তি রৌপে ভালোবাসে সে রৌপও তৃপ্ত হয় না, আর যে ব্যক্তি ধনরাশি ভালোবাসে সে ধনগামে তৃপ্ত হয় না। ইহাও অসার। সম্পত্তি বাড়িলে ভক্তাও বাড়ে, আর দৃষ্টিসুখ ব্যতীত সম্পত্তিতে স্বামীদের কি ফল দর্শে। বলছে, শ্রমজীবী অধিক বা অল্প আহার করুক, কিন্তু নিদ্রা তাহার মিষ্ট লাগে, কিন্তু ধনবানের পূর্ণতা তাহাকে নিদ্রা যাইতে দেয় না। আমিন। প্রভু বলছেন, আমাদেরকে যখন কোনো কিছু দেয় আমরা তখন কি করি? আরো দিক, আরো দিক আমরা বলি। যে ব্যক্তি টাকাকে ভালোবাসে সে কখনো তার কাছে যত টাকাই আসুক তা সে কিন্তু সন্তুষ্ট হয় না। সেই জন্য প্রভু বলছেন, যার ঐশ্বর্য যে ভালোবাসে সে কিন্তু কোনো দিনই কমেতে তার পরিপাক হয় না, কেননা সে তাতেও সন্তুষ্ট হয় না। এই জন্য প্রভু বলছেন, এসবই তার অসার, কিন্তু কোনোটাই তার অর্থহীন হয় না। তাকে যতই দেয়া হোক সে বলে আমার কাছে আরো আসুক, আরো আসুক। এটাই হচ্ছে প্রভু পরীক্ষা নেয়। আবার প্রভু বলছেন, যে ব্যক্তি যত সম্পদ আছে সেই সম্পদ ব্যয়ের জন্য তত বন্ধু আছে, কিন্তু যার অনেক টাকা আছে তার অনেক বন্ধু আছে, যার সম্পত্তি আছে তার বন্ধু আছে। দেখবেন একটা গরিব লোকের তার কাছে কিন্তু পাশে বন্ধু থাকে না, কেন? তাকে তো দিতে হবে। আর যখন কারো কাছে টাকা থাকে তখন কি হয়, তার কাছে অনেক বন্ধু মেলে। আর যখন সে নিরাশ হতাশে পড়ে যায় তখন তার কাছে কেউ থাকে না পাশে, একমাত্র প্রভু বলছে আমি তোমার কাছে থাকি। তাই ধনী ব্যক্তির প্রকৃত অর্থের কোনো লাভই হয় না। যার অনেক ধন থাকে যতই তার থাকুক তার কিন্তু কোনো লাভ হয় না, সে শুধুই তার সম্পদের দিকে
তাকিয়ে থাকে যে আমার আরো হোক আরো হোক। আর যে ব্যক্তি সারাদিন কঠিন পরিশ্রম করে তাকে প্রভু কি বলছেন, সে কিন্তু শান্তিতে পরিশ্রম করে সুন্দর শুয়ে ঘুমিয়ে পড়ে। আর যে ব্যক্তি কিন্তু অল্পর মধ্যে বেশি টাকা উপার্জন করে সে কিন্তু অনেক সমস্যায় থাকে। বলছে সে সামান্য কিছু পেলেই, যে ব্যক্তি প্রচুর পরিশ্রম করে তাতেই তার আনন্দ, সে কিন্তু সুন্দর থাকে। আর যে ব্যক্তি ধনী তার সম্পদ দুশ্চিন্তায় থাকে, সে কিন্তু ভালোভাবে রাত্রিরে ঘুমাতে পারে না। তাই প্রভু বলছেন অল্প কিছু থাকলেও তুমি চিন্তিত হও না, তাতেই তুমি সন্তুষ্ট থাকো, কেননা তোমাকে যেইটুকু দিয়েছি আমি দিয়েছি। তাই আমরা সর্বদাই এইটুকুতেই সন্তুষ্ট থাকবো। থ্যাংক ইউ ম্যাম, ওভার টু ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ম্যাম খুব সুন্দরভাবে বাইবেল থেকে পাঠ করে শোনালেন আমাদেরকে। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই ওয়েবিনারটা শুরু হলো পবিত্র ধর্মগ্রন্থের মধ্য দিয়ে, আর আমাদের সুন্দরভাবে কিন্তু আমরাও এই টপিকের মধ্য দিয়েই যাব। তা সত্যি আমাদের জীবনে যদি শান্তি আসে তাহলে কিন্তু ওয়ান প্যাসিভই আমাদের জীবনে শান্তি নিয়ে আসবে। হ্যাঁ, আমরা কি আগে শান্তি পাইনি? তবুও আমরা যেসব মানুষগুলো কখনোই স্বপ্ন দেখতে পারতাম না, স্বপ্ন দেখতে জানলেও সেই স্বপ্নটা কিন্তু সাকসেস হতো না, সেই স্বপ্নটা আজকে সাকসেস হতে চলেছে শুধু অনপ্যাসিভের জন্য। তাই জীবনটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে সববার। আমাদের 14 লক্ষ শুধু সামথিং মানুষকেই নয়, পুরো ওয়ার্ল্ডের মানে চেঞ্জ করতে আসছেন আমাদের অ্যাড স্যার। সেইভাবেই কিন্তু আমরা প্রত্যেকেই রেডি হচ্ছি, কিংবা সেইভাবে হিউম্যানিটি কাজ করার জন্যও কিন্তু আমরা প্রস্তুত হতে চলেছি, সেইভাবে নিজেদেরকেও রেডি করছি আমরা। এই যে ওয়েবিনার করা মানেই শুধু কিন্তু আমরা অ্যাক্টিভ থাকছি শুধু তাই নয়, নিজেদের মধ্যে অনেক অনেক পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত। এই যে একটা বিনা সুতোর হিসেবে আমাদের যে এই পরিবারটা, এটাও কিন্তু শুধু অনপ্যাসিভের জন্য। আর তার জন্য থাকা চাই আমাদের রিয়েল শক্তি, অ্যাক্টিভ, পজিটিভ ভাবনা, সবকিছু। তা আমরা সেইভাবে এগিয়ে যাব, আর ওয়েবিনারটাকে দারুণভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তা আমি প্রথমেই এই টপিকের উপর আলোচনা রাখার জন্য আমি ডেকে নিতে চাই, আমাদের মধ্যে সে উপস্থিত আছেন ডেডিকেটেড স্পিকার আমাদের শুভেন্দু সরকার স্যার। ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং এই টপিকের উপরে আলোচনা রাখুন। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জ্যোৎস্না দফাদার ম্যামকে আমাকে ডেকে নেওয়ার জন্য। ওপি মিশন সাকসেস ফ্যামিলির সান্ধ্যকালীন ওয়েবিনারে আমাদের মেন্টর সজল কুমার সিংহ রায় স্যার সহ এখানে সবাই আছেন যারা, এবং আজকে হোস্টিং এ আছেন জ্যোৎস্না দফাদার ম্যাম, প্রত্যেককেই মাই সেলফ শুভেন্দু সরকার, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, আমার পক্ষ থেকে প্রণাম, সেলাম, আদাব। আজকের টপিক পিসফুল লাইফ ইজ আওয়ার অনপ্যাসিভ। শান্তিপূর্ণ জীবন অনপ্যাসিভের সাথে অবশ্যই যায়, এবং আমরা সেটা অবশ্যই উপভোগ করব। গত দুদিন আমরা যে পয়েন্টের উপর আলোচনা করেছি, জেনারেল ডিসকাশন, তারপরে আজকে এই টপিক বর্তমান সিনিয়রের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করেই করা হয়েছে। খুব সুন্দর টপিক। আমরা জানি সভ্যতার উষালগ্ন থেকে আজ পর্যন্ত মানুষ প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সময়ের সাথে সাথে আমরা পৌঁছে গেছি আমরা আজকে যে যুগে বাস করছি, 5G নেটওয়ার্কের যুগে, তার সঙ্গে AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি, অত্যাধুনিক প্রযুক্তি, বিজ্ঞানের শ্রেষ্ঠ অবদান মানব সম্পদকে আরো সমৃদ্ধ করার জন্য, এবং তার সাথে যুগোপযোগী মানুষের মতো করে ব্যবহারযোগ্য টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন গুলোকে আরো শানিত, আরো চৌখস, আরো উপাদেয় করে গড়ে তোলার জন্য ব্যাক হ্যান্ডে বিশ্বের বিস্ময় অনপ্যাসিভ কোম্পানি এবং তার সর্বাধিনায়ক মিস্টার অ্যাশমুফারে স্যার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা যারা আর্লি বার্ড হিসেবে, রিয়েল আর্লি বার্ড হিসেবে বিলং করি সারা পৃথিবীতে, তারা কিন্তু এই সময়টাকে আমরা উপভোগ করছি একটা উত্তেজনা মুহূর্তের মধ্য দিয়ে। আমরা জানি কি হবে, তার কারণ এই মিশন সাকসেস ফ্যামিলিতে আমরা দীর্ঘদিন আলোচনা করেছি, এবং প্রত্যেক ইচ অ্যান্ড আর্লি বার্ড সেই আলোচনাকে আমরা উপভোগ করেছি।
যে ডিভাইন প্ল্যাটফর্ম, সেই ডিভাইন প্ল্যাটফর্মের সমস্ত কিছু নিখুঁতভাবে ব্যাকহ্যান্ডে যা কিছু হচ্ছে এই বিশ্ব মানবতাবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে, সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে। এবং সেখানে প্রত্যেকটা আমরা জানি যে প্রত্যেকটা দেশের যে গভর্নর বা প্রেসিডেন্ট নির্বাচন, সেগুলো কিন্তু তার কপালে রাজ তিলক না লেখা থাকলে হয় না। ইচ অ্যান্ড এভরি সিনারিও, যে ঘটনার উপরে নিয়ন্ত্রণ করছেন সেই মানুষগুলো, সেই ব্যক্তিত্বগুলো, ঈশ্বরের আল্লাহ গডের আশীর্বাদ ছাড়া, তার পাওয়ারের সংযুক্ত না হলে কখনোই সম্ভব নয়। এই দুনিয়ায় আমরা এটা আজকে হাড়ে হাড়ে বিশ্বাস করি, সত্য বলে প্রমাণ আমরা এটা বিশ্বাস করি যে এটা প্রমাণ্য ঘটনা। ঠিক তেমনি মিস্টার অ্যাশ মুখার্জি স্যার আজকের পৃথিবীতে অক্লান্ত পরিশ্রম করছেন যে কিভাবে আমাদের মধ্যে আরো বেশি করে মানুষকে সুযোগ সুবিধা সহ একটা নতুন এরা, নতুন যুগ, যে যুগে হানাহানি এবং করাপশন বন্ধ হবে, একটা শান্তির বাতাবরণ মধ্য দিয়ে মানুষ তার জীবনকে উপভোগ করতে পারবে। বন্ধু, 24x7x365 অর্থাৎ এই সময়টা 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন এবং বছরের 365 দিন। এই সময়টা পৃথিবীর 800 কোটি 12 লক্ষ মানুষের হাতেই আছে। কিন্তু 800 কোটি 12 লক্ষ মানুষ তার মতন করে, তার বুদ্ধি অনুযায়ী, তার মার্গদর্শন অর্থাৎ যে দর্শনে তার জীবনটাকে আগামী দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার মতো করে সে ব্যবহার করছে। আমরা এখানে যারা অনপ্যাসিভিয়ান হিসেবে রয়েছি, আমরাও আমাদের মতো করে ব্যবহার করছি সেই সময়টাকে। মিস্টার অ্যাশ তিনি তার মতো করে ব্যবহার করছেন। এই যে পার্থক্য, এই পার্থক্যটা কিন্তু মার্গদর্শনের পার্থক্য। তিনি কিভাবে তার লাইফটাকে লিড করবেন, তিনি জীবনের শেষ প্রান্তে গিয়ে তার লাইফটাই পৃথিবীতে কিভাবে মানুষকে গিভার হিসেবে দিতে চান, কতটুকু পারবেন না পারবেন সেটা ঈশ্বর নির্ভর করছে। কারণ আমরা কর্ম করব, কর্মের ওপর আমাদের অধিকার, ফলের ওপরে আমাদের অধিকার নেই। কারণ ফলের ওপরে যদি আমরা অধিকার পেতাম তাহলে আমরা অনেক আগেই অনেক কিছু বলে দিতে পারতাম, এই করবো এবং এটা গ্যারান্টি। কিন্তু কর্মের ওপরে তার একটা পিছু পিছু ফল আসে। সেই জায়গা থেকে আমরা জানি যে কর্মফল অটোমেটিক। সৎ কর্ম করলে, ভালো কর্ম করলে তার পিছু পিছু কর্মফল ছোটে। এই জন্য বলা হয় কর্মফল, ফল কর্ম নয়। কারণ আগে কর্ম তারপরে ফল। ঠিক তেমনি সেই কর্মটাকে করতে গেলে, সেই ফলটাকে যদি আমরা অ্যাচিভ করতে যাই, তাহলে আমাদের প্রয়োজন সঠিক মার্গদর্শন, চিন্তা, চেতনার গভীরতা। সেই জায়গা থেকে যদি আমাদের জীবনটাকে সাজাতে পারি, আমাদের সেইভাবেই কিন্তু তার ফল, রিটার্নটা রিভার সুইং হিসাবে সুদে আসলে আসে। ঠিক আজকের এই মুহূর্তে আমরা জানি যে রিয়েল প্যারাডাইসের কথা যদি আমরা বলি, যে পিসফুল লাইফ যদি কাটাতে চায়, একটা প্যারাডাইস, একটা হেভেন, একটা স্বর্গের একটা ফিলিংস আমরা যখন অনুভব করব, সেটা নির্ভর করবে আমাদের দর্শনের ওপর। ইচ অ্যান্ড এভরি আর্লি বার্ড, এখানে কিন্তু আমরা পয়সা পাবো, আমরা ইনকাম করতে পারবো, আমরা টাইম ফ্রিডম পাবো, আমরা মানি ফ্রিডম পাবো। কিন্তু সবাই কি শান্তি পাবো? সবাই কি সেই হ্যাভেন, প্যারাডাইস, সেই পিসফুল লাইফটাকে টার্গেটে পৌঁছতে পারবো? এটা কিন্তু একটা পার্সেন্টেজ মানুষ পাবেন। এটা কেন পাবেন? কারণ তারা তাদের যে মার্গদর্শন, তারা তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে ভিশনারি চিন্তা ভাবনা, সঠিক যার যতটা কারেকশনের দিকে সে এগোবে। শুধু কারেকশনটাই সমাজের গার্বেজ গুলোকে কারেকশন নয়, কারেকশন আমাদের মনের ভেতরে যে গার্বেজ গুলো রয়েছে, যে গ্লিচ গুলো যতক্ষণ না আমরা পরিষ্কার করতে পারছি, ততক্ষণ একজন মানুষ হিসেবে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারবো না। তাই আমাদের নির্ভর করছে আমাদের দৃষ্টিভঙ্গির উপর, কে কিভাবে আমরা কিন্তু আগামী দিনে বিলং করব তার উপর। কথাগুলো তো খুব সুন্দর লাগে শুনতে, শব্দগুলো দারুণ, বেছে বেছে তুলে নিয়ে আসলে একটা সুন্দর সরণিতে রাখা যায় ভালো ভালো কথা। কিন্তু সেই ভালো ভালো কথাগুলোকে নিজের জীবনে প্রতিফলিত করতে গেলে, এই সমাজে প্রতিফলিত করতে গেলে তার অনুশীলন দরকার। বিনা অনুশীলনে কোনো কিছু হয় না। আর চালাকির দ্বারা বা শর্টকাট রাস্তায় কোনো মহৎ কাজ কোনোদিন হয়নি, আজও হবে না। আমরা এখানেই দেখুন, আমরা তো বলছি এটা ঘটনা, যেহেতু আমরা এখানে সারা পৃথিবীর আর্লি বার্ডদের নিয়ে একটা 2000 ওয়েবিনার মিস্টার অ্যাশ স্যার বলেছেন প্রতিদিন এই মুহূর্তে
আমরা সংগঠিত করে থাকি। তার মধ্যে একটা পার্ট আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি। যখন ও কানেক্ট আমরা করতাম, আমাদের একটা দৃষ্টিভঙ্গি ছিল যে সারা পৃথিবীর কোনো না কোনো জায়গা থেকে মানুষ এটা শুনছেন। আর আজকে আমরা এই টেলিগ্রাফ লাইভে আমরা মিটিংটা করছি, ওয়েবিনারটা করছি, আমরা যদি ভেবে থাকি যে এখানে উপস্থিত যে কজন আছি সে কজনের মধ্যে এই কথাগুলো সীমাবদ্ধ, তা নয়। তার কারণ আমাদের প্রত্যেকের মেল, ওমেল, ইমেল আমরা যে ক্রিয়েট করে ও কানেক্টে ঢুকতাম বা আমরা রেজিস্ট্রেশন করেছি, অন প্যাসিভে ফাউন্ডারশিপ পেয়েছি, ও ফাউন্ডার থেকে ও ফাউন্ডার থেকে আজকে আমরা যখন ওইএসে প্রবেশ করছি, সমস্ত কিছু স্টেপ গুলো যখন আমরা কভার করে গেছি, আমাদের সমস্ত ডেটা কিন্তু জায়গা মতো আছে এবং সেখান থেকে কন্ট্রোল হবে আগামী দিনে আমরা কাদের প্রাপ্য থেকে শুরু করে আমাদের জীবন, আমাদের জীবিকা, আমরা যে পিসফুল লাইফটাকে আমরা বিলং করতে চাই, আমাদের দর্শনের উপরে নির্ভর করে কিন্তু প্রাপ্তিগুলো ঘটবে। আমরা জানি যারা এই যে অনেকে আমরা বলে থাকি যে পৃথিবীর সমস্ত বন্ধুরা যারা আজকে এই মুহূর্তে আমরা অনপ্যাসিভিয়ান হিসেবে রয়েছি, আমরা ভাগ্যবান, নিশ্চয়ই ভাগ্যবান। তার কারণ 800 কোটি 12 লক্ষ মানুষের মধ্যে মাত্র 14 লক্ষ প্লাস ফাউন্ডার আমরা এখানে এন্ট্রি নিতে পেরেছি। কিন্তু ও কানেক্ট আমরা কতজন বাই করতে পেরেছি, কত পার্সেন্ট? যদি 50%ও ধরে নিই, আমি জানি না সংখ্যাটা 6 লাখ কি 7 লাখ যাই হোক, কি 8 লাখ 10 লাখ যাই হোক, তারা আমরা অবশ্যই ভাগ্যবান। তারা আমরা কিন্তু অ্যাসমোপরে স্যারের যে প্রতিশ্রুতি, যা কথা বলেছেন উনি এটা করা উচিত, সঙ্গে সঙ্গে আমরা করেছি। আমরা কিন্তু দেরি করিনি। যেমন ধরুন আমরা সেপ্টেম্বরে 2 তারিখ থেকে এসে আমরা 2, 3, 4-এর মধ্যে করে ফেলেছি পরপর ও কানেক্ট বাই করেছি 2023-এ। তারপরে বিলিং অ্যাড্রেস যেটা করার কথা ছিল সেটাও করে ফেলেছি। আজকে এই মুহূর্তে সব কিছু বন্ধ, তার কারণ মেনটেনেন্স চলছে এবং আমাদের প্রত্যেকের ডেটা সেন্টার AWS থেকে আমাদের নিজস্ব ওন ডাটা সেন্টারে কিন্তু মাইগ্রেশনের কাজ চলছে, এটা আমরা জানি। আমরা এটাও জানি আমাদের 4টি ডেটা সেন্টার, যেখানে অ্যামাজন 2টো মাত্র ডেটা সেন্টার নিয়ে যে ইনকাম করছে তার ইনকামের 75% কিন্তু ডেটা থেকে আসছে, ডেটা সেন্টার থেকে ইনকাম আসছে। সেখানে 4টি ডেটা সেন্টার, তার মধ্যে একটি হচ্ছে মোবাইল ডেটা সেন্টার, যেটা পৃথিবীতে কোনো কোম্পানির হাতে এই মুহূর্তে নেই। অথচ মোবাইল ইউজারের সংখ্যা কিন্তু এই মুহূর্তে পৃথিবীতে সব থেকে বেশি। ল্যাপটপ বা কম্পিউটার এইগুলো একটা পার্সেন্টেজ মানুষ যাদের ক্রয় ক্ষমতা রয়েছে, স্বাচ্ছন্দ্য রয়েছে, তারা ইউজ করছেন। কিন্তু একদম গ্রামের, প্রান্তিক গ্রামের মানুষ থেকে শুরু করে শহর অঞ্চল, মেট্রোপলিটন সিটি, সব জায়গায় কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের ছড়াছড়ি। এবং এই অ্যান্ড্রয়েড ফোনের মধ্য দিয়ে তার যে ডেটা সেন্টারটা, অর্থাৎ মোবাইল ডেটা সেন্টারটা অনপ্যাসিভ ক্রিয়েট করে ফেলেছে, তৈরি করে ফেলেছে, ব্যাক হ্যান্ডে তার কিন্তু কাজ চলছে সমস্ত কিছুই মাইগ্রেশনের। এই সময়টা আমাদের দিতে হবে। আর দেওয়ার পাশাপাশি আমরা জানি যে বর্তমানে সমস্ত ওয়েবিনার গুলোতে একটা কথাই কিন্তু বলা হচ্ছে, যেমন আজকেও আমরা মার্টি ডিগার্মো ক্রিস জনসনের একটা ভিডিও পোস্ট করেছে, সেটা আমরা পেয়েছি, সবাই অনেকে দেখেছি। সেখানে ওনাদের একজন বন্ধু ডেভিড স্যার, যিনি 70 বছর বয়সী, অনপ্যাসিভিয়ান, যুক্তরাষ্ট্রে বাড়ি এবং পেশায় তিনি একজন ইলেকট্রিশিয়ান। তিনিও বলছেন তার অভিজ্ঞতা যে জীবনের শেষ প্রান্তে এসে এখনো আশায় বেঁচে রয়েছি যে অনপ্যাসিভের গ্লোবাল লঞ্চের মধ্য দিয়ে আমাদের যে স্বপ্ন, আমাদের যে অপূর্ণতা, সেটা পূর্ণের দিকে এগিয়ে যাবে। এই কথাগুলো কেন আমরা যখন ভিডিওতে দেখছি, বিদেশি আমাদের যে সমস্ত লিডারশিপরা আছেন, বেসিক্যালি তারা অনেস্টলি অনপ্যাসিভের সঙ্গে যুক্ত আছেন, মিস্টার অ্যাশের সঙ্গে সরাসরি যুক্ত থেকে তারা কাজ করছেন, তাই তারা আমাদেরকে সমৃদ্ধ করেন। কিন্তু আমরা যাদের সেই সৌভাগ্য নেই, আমরা যারা প্রান্তিক জায়গায় পড়ে রয়েছি, আমরা এখানে যে আলোচনাগুলো করি, সেই আলোচনাগুলোও কি অনপ্যাসিভের মিশন ভিশনের সঙ্গে যায় কি যায় না, তার বিচার্য কিন্তু হবে একদিন, এবং সেটা কিন্তু অবশ্যই হচ্ছে। তাই আমরা এখানে মিশন সাকসেস ফ্যামিলিতে ইচ অ্যান্ড এভরি আর্লি বার্ড যারা সমবেত হয়ে প্রতিদিন আমরা যে ওয়েবিনার করি, আমাদের মতামত যে শেয়ার করি, এবং আমাদের একটাই টার্গেট থাকে, সেটা হচ্ছে আলোচনাটা আলোর দিকে চনা আলোচনা। সব জায়গায় কিন্তু একই জিনিস চলছে। কারেন্ট সিনারিও ভিশন ইজ ক্লিয়ার, কারণ পরিষ্কার দেখা যাচ্ছে যে যেটা হতে চলেছে, যে একটা ভাইব্রেশন আসছে পৃথিবীতে।
আমরা যারা একটু খোঁজ খবর রাখছি, যারা টেকনোসবি আমাদের অনপ্যাসিভের মধ্যে আছেন, অনপ্যাসিভের বাইরে আছেন, তারাও কিন্তু এই ভাইব্রেশনটা টের পাচ্ছেন। কারণ আমরা জানি যে আমরা যেমন 14 লক্ষ প্লাস এখানে আর্লি বার্ড রয়েছি, আমাদের 3 গুণ 4 গুণ বেশি সংখ্যাটা কিন্তু অলরেডি তারা কাস্টমার হিসাবে অনপ্যাসিভের সঙ্গে যুক্ত আছেন। তারাও কিন্তু একদম সরাসরি ও কানেক্ট বাই করেছেন, এনডিএ সিগনেচার করেছেন, তাদের ডেটাও কিন্তু মাইগ্রেশন হচ্ছে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে। তাই একটা বৃহৎ অংশ অলরেডি, বৃহৎ মানে আমরা মেজরিটি নই, কারণ মেজরিটি আমরা সেই দিন হব যেদিন কমার্শিয়ালি অনপ্যাসিভ মার্কেটে আসবে, যেদিন অনপ্যাসিভ ডিক্লেয়ার করবে ইয়েস আমরা এসে গেছি, আসবে, দেখবে, জয় করবে। এই জায়গাটা যে একটা আছে যে এলেন, দেখলেন এবং জয় করলেন, সেই জায়গাটা কিন্তু অনপ্যাসিভ ক্রিয়েট করছে ব্যাক হ্যান্ডে। এবং এটা আগামী দিনে আমরা প্রত্যেকেই গর্ববোধ করব যে আমরা কার সঙ্গে, কোন কোম্পানির সঙ্গে, এবং সর্বাধিনায়ক মিস্টার অ্যাশ তিনি কি জিনিস। আমরা যদি রিয়েলি একটু ভাবি যে সত্যি তো তাই, এই মানুষটি কি একাদায় পড়েছে? এরকমই হয়। তার কারণ যদিও আমরা জানি যে মহাপ্রভু বা যারা পাওয়ারফুল মানুষরা এই পৃথিবীতে আসেন, তারা যে কর্মটা সম্পন্ন করেন, সেই আমাদের সেই তার কথাই বলতে হয়, ঋষি অরবিন্দ ঘোষের কথায়, যে ডিভাইন প্ল্যান অনুযায়ী মানুষের জন্ম, আর সেই জন্মটা সার্থক তারাই করেন যারা ভিশনারি পার্সন, এবং ঈশ্বরের নির্দেশে যাদের সরাসরি জন্ম, আমাদেরও জন্ম, কিন্তু আমরা অজ্ঞানতায় ভুলে গেছি। কিন্তু সেই ভিশনারি পার্সনরা ভুলে যান না, তারা কিন্তু এই পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে তাদের কর্ম পদ্ধতি ঠিক করে নেন যে আগামী দিন 80 বছর, 100 বছর, 120 বছর, যে যার যেরকম আয়ু থাক না কেন, তিনি কিভাবে তার এই টাইমটাকে ঠিক করবেন, তিনি মানবের জন্য কতটুকু করবেন, সমস্ত কিছু কিন্তু ব্যাক হ্যান্ডে যেমন আমাদের কাজ চলছে, আমাদের জন্মানোর আগেই সব ঠিক হয়ে থাকে ঈশ্বর কাকে দিয়ে কিভাবে করাবেন। ঠিক তেমনি মিস্টার অ্যাশ আজকে আমরা পেয়েছি ভাগ্যবান বলেই, যে মিস্টার অ্যাশ স্যার আজকে পৃথিবীতে, আজকের এই দুনিয়াতে, আজকের এই 21 শতকে একজন মহামানব হিসেবে মানবের বুকে। তার কারণ তিনি কিন্তু পরিষ্কার, আমরা কথাগুলো বুঝিনি, আজকে দেখুন প্রত্যেকটা কোম্পানি চেষ্টা করছে আমাদেরকে আটকানো, কিন্তু মিস্টার অ্যাশ অনেক আগেই বলে দিয়েছেন তাদের উদ্দেশ্যে বার্তা, যে আমরা কারো কিন্তু শত্রু নই, কেউ আমাদের কিন্তু অপোনেন্ট নয়, কেউ কিন্তু আমাদের কম্পিটিটরস নয়, আমরা কারো কম্পিটিটরস নই। কেউ কেউ মনে করতেই পারে, কিন্তু আমরা চাই প্রত্যেকটা মানুষ এখানে বাঁচুক, প্রত্যেকটা মানুষ অনেস্টলি লাইফ লিড করুক, এবং আজকে বিজ্ঞানের যে দান, সেই দানটা সবার মধ্যে সম মাত্রায় বন্টন হোক। একটা কেন্দ্রীকরণ, একটা পুঁজির যে পাহাড় ডিসেন্ট্রালাইজ হয়ে রয়েছে, সেটা চলতে পারে না। সেটা চলতে পারে না বলেই তিনি তার মিশন, ভিশন, বিজনেস পলিসি, তার ইকোনমি পলিসি, এই ইকোনমি পলিসিটাও অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো গভর্নমেন্ট, অন্য কোনো মানুষ ইকোনমিস্ট হিসেবে যারা আজকে শ্রদ্ধেয়, তারাও কিন্তু প্রয়োগ করতে পারেননি, যেটা মিস্টার অ্যাশ করতে চাইছেন। তাই তার সমস্ত চিন্তা, চেতনা, টুলস, অ্যাপ্লিকেশন, তার পলিসি, তার বিজনেস ওয়ে বা মার্গদর্শন সবই কিন্তু ইউনিক হবে, সবই ভাইরাল হবে, সবই কিন্তু এই পৃথিবীতে নতুন এক্সপেরিমেন্ট চলছে, গবেষণা চলছে। সেটা যখন বাস্তবে আমরা সেটাকে প্রত্যক্ষ করব, সারা পৃথিবী কিন্তু ফিদা হয়ে যাবে অনপ্যাসিভ জাদুতে, অনপ্যাসিভ ম্যাজিকে। সেই জায়গাটা আসতে দিন। আর একমাত্র আমি বলবো যে কারেন্ট সিনারিও যে জায়গায় রয়েছে, ভিশনারি যারা, তারা কিন্তু আর কোনো কথা বলছেন না, কথা বলতেও পারবেন না। আমরা কিন্তু আজকে চুপ হয়ে গেছি। আমরা যখন রিয়েলি একা একা ভাবুন, রাতে শোয়ার আগে 1 ঘন্টা 1 ঘন্টা যতক্ষণ ঘুম না আসে, প্রত্যেকে যদি ভাবেন যে কে মিস্টার অ্যাশ, আমেরিকার বুকে অরল্যান্ডোতে উনি জন্মেছেন, অথচ পৃথিবীর সমস্ত দেশের কথা ভাবেন, কোথায় আফ্রিকার উগান্ডা, কোথায় বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, বাংলাদেশ, ভারতবর্ষ, সমস্ত মানুষের চিত্র তার কাছে, তার সমস্ত মানসিকতা, এই যে আমরা বলি এশিয়াটিক সোসাইটির যে একটা মাইন্ড সেট আপ, এই মাইন্ড সেট আপটাও উনি আমাদের থেকে ভালো জানেন, উনি পড়ে ফেলেছেন, অথচ আমাদের সঙ্গে এখনো দেখা হয়নি। কিন্তু পর্দার আড়ালে, মেঘের আড়ালে পাওয়ার নিয়ে তিনি যেভাবে আমাদের মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনাকে বুঝে নিয়ে অলরেডি তিনি বার্তাগুলো যখন দেন, যখন ভাইরাল হতে চলেছে বিভিন্ন খারাপ ভালো দুটোই, সেটাকে কন্ট্রোল করে কিভাবে আমরা অনপ্যাসিভেন্টরা চলবো, যে আপনারা ওয়েট করুন, এই কারণে পেমেন্ট প্রসেসর ফার্স্ট সেকেন্ড দুটো আমাদেরকে মানে ব্যাকআপ দিয়ে ফেললো বলে
তারা একটু বেইমানি, একটু কেন বেইমানি করলো বলে আমাদের আজকে হয়তো 1 বছর বা 8 মাস আমরা পিছিয়ে গেছি। কিন্তু ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই, স্লো বাট স্টেডি এই জায়গা থেকে ঘা খাওয়ার পরে তিনি যেভাবে আজকের অনপ্যাসিভ দুনিয়াতে তিনি যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, তিনি পরিষ্কার বলছেন আই অ্যাম ইনচার্জ। আমি কাউকে বিশ্বাস করছি না, আমি সামনে থেকে সমস্ত কিছু চোখে দেখে তারপরে আমি সিদ্ধান্ত নেব। প্রত্যেকটা স্টাফদের মধ্যে সমন্বয় করছেন তিনি একা। এইটা কিন্তু মানে করছেন প্রয়োজনের জায়গা থেকে, তার কারণ বিশ্বাস করে ঠকে যাওয়ার পর আজকে নতুন করে আর ঝুঁকি নিতে চাইছেন না। যতক্ষণ না গ্লোবালি লঞ্চ হচ্ছে, যতক্ষণ না আমরা একটা জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি, ততক্ষণ তিনি কিন্তু তার ঘুম, খাওয়া দাওয়া সমস্ত কিছু ভুলে একটা নির্দিষ্ট অঙ্কে, ওই যে বললাম যে 24x7x365 সবার হাতে রয়েছে, কিন্তু দেখুন কে কিভাবে সেই সময়টাকে কাজে লাগাচ্ছে, কাজে ব্যবহার করছে। পার্থক্য এই জায়গায়। তাহলে কর্মের পেছনে যদি ফল ছোটে, আপনাকে ফলের পেছনে ছুটতে হবে না, কর্মর জন্যই আপনি ফল অটোমেটিক পাবেন। যে দেয়ার যে দিনের বেলা তিনি কিন্তু বরাদ্দ করেই রেখেছেন। তাহলে মিস্টার অ্যাশের যে সফলতা, তার যে কর্মের প্রচেষ্টা, এই জায়গায় তার সম্মান, তার সমস্ত কিছু যে স্বপ্ন, সেটা টাচ হবে, সেটা ক্রিয়েট হবে, ইতিহাস ক্রিয়েট হবে, হিস্ট্রি ক্রিয়েট করবেন, এটা তো বাস্তব কথা। আর আমরা যারা টাইম ফ্রিডম আশা করে টাইমটাকে ইনভেস্ট করেছি, সেই অর্থ কিন্তু আমরা দিইনি, আমরা টাইম ইনভেস্ট করেছি। আর প্রার্থনা করছি সঠিকভাবে, পজিটিভ ভাবে, যে প্রভু অনপ্যাসিভকে যখন তুমি নিয়ে এসো, এটাকে রানিং করো, শক্তিশালী ভাবে পৃথিবীর বুকে আত্মপ্রকাশ ঘটাও মানবের জন্য, মানুষের জন্য। মিস্টার অ্যাশ চেষ্টা করছেন, তার এই চিন্তা চেতনা তো অটোমেটিক ভাবে আসেনি, তুমিই তো সেটা ক্রিয়েট করেছো বলেই যে এইভাবে এই পলিসিতে ইকোনমি দাঁড় করানো যায়। এই পৃথিবীতে আজকে লোক সংখ্যা বেড়ে গেছে, অথচ কাজ কিন্তু সেই জায়গায় নেই। তাহলে কাজ দিতে হবে সবাইকে, পাওয়ারটাকে বিকেন্দ্রীকরণ করে সব জায়গায় বন্টন করে দিতে হবে, সমবন্টনের মধ্য দিয়ে, এবং যার যেরকম পাওয়ার, কর্ম, তার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাগুলোকে এনবিল করে একটা সুন্দর পৃথিবী বিনি সুতোর মালার মতো গড়ে একটা পজিটিভ ওয়ার্ল্ড তৈরি করো। এই চিন্তা চেতনাও তো তুমি দিয়েছো প্রভু, আর দিয়েছো যখন সেটাকে সার্থক রূপে অবশ্যই নিয়ে আসো। আমি একটা কথা শুধু বলবো, যে এই যে ডিভাইন প্ল্যান, চিন্তা ভাবনা, মিস্টার অ্যাশের কর্ম, বাস্তবে একটা উদাহরণ আছে। আমরা এর আগেও বলেছিলাম, আজকে এখানে এটা বলে শেষ করব, যে স্ক্যান্ডিনেভিয়ার দেশ নরওয়ে, যেখানে নিশীথ সূর্যের দেশ বলা হয়, সেখানকার যে পাহাড়ের যে সিনারিও বা ওয়েদার আমাদের ভারতবর্ষের হিমালয়ের সঙ্গে মিল থাকার কারণে গোবিন্দাচার্য বলে একজন ভারতীয় সেন্ট বা সাধু, তিনি সেখানে একটা মন্দির বা আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, এবং তার উদ্দেশ্য ছিল পৃথিবীর বুকে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া, এবং এমন একটা ইউনিভার্সিটি তৈরি করা যে যেখানে সবাই সবাইকে শেখাবে, একটা নির্দিষ্ট প্ল্যানিং এ সবাই সার্কুলেশন ভাবে, অর্থাৎ আমি যেটা জানি আমি বলবো ক্লাসে, আবার অন্য যেটা বলছে আমি জানি না সেটা শুনবো, এইটার ছিল উদ্দেশ্য। কিন্তু বেশি দিন তিনি জীবিত ছিলেন না। তিনি দেহ রাখার পর নরওয়ে গভর্নমেন্টের এই দেবোত্তর সম্পত্তি কি করা যাবে তার কোনো আইন ছিল না তখন, এবং এটা বেশি দিনের কথা না, 40 বছর 1999 দেহ রেখেছেন পরমানন্দ মহারাজ, তিনি এই কথা ঘুরে এসে এবং ওখানে একটা স্টাবলিশ করে আবার পুনরায় তিনি চালু করে এলেন, অর্থাৎ 1990 সালের ঘটনা এটা। তা তখন এই আমাদের ভারতীয় আরেকজন সাধু, তিনি গিয়ে সেটাকে প্রতিষ্ঠা করে আসেন, এবং তারপরে তিনি বলেন যে ডিভাইন প্ল্যানিং এ আপনার চিন্তা বা আমাদের চিন্তা যদি ম্যাচ করে যায়, যে মানবের কল্যাণে আমি এই কাজটি করব, তাহলে আপনি থাকুন আর না থাকুন, সেই কাজটাকে কিন্তু আটকাতে পারে না। ঈশ্বরের ইচ্ছায়, উপরওয়ালার ইচ্ছায়, গডের ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায় সেটা কিন্তু পরবর্তীকালে কারো না কারো মাধ্যমে বা কারো অনেক লোকের প্রচেষ্টার মাধ্যমে সেটাকে এগিয়ে নিয়ে যায়, কারণ সেটার ঈশ্বরের নির্দেশ কাজ হচ্ছে, ঈশ্বরের ইচ্ছায় কাজ হচ্ছে। তাই ডিভাইন প্ল্যান আজও সে নরওয়ে ইউনিভার্সিটি নাম সেটা চলছে এবং ভবিষ্যতেও চলবে। ঠিক তেমনি মিস্টার অ্যাশ যেটা শুরু করেছেন, তিনি নিজেও বলেছেন যে আমি মানুষ চিরদিন থাকবে না, আমিও থাকবো না, কিন্তু এমন সিস্টেম তৈরি হয়ে গেছে যে স্বয়ং ঈশ্বর ছাড়া কেউ আটকাতে পারবে না, এটা কিন্তু চলতে থাকবে। তারপরেও আমাদের টেনশন কেন? তারপরেও আমাদের দুশ্চিন্তা কেন? আমরা কেন ভাবছি যে কি হবে না হবে, সব কিছু ঠিকঠাক হবে? আসলে স্বচ্ছতা, পরিষ্কার চিন্তা ভাবনা যারা বিলং করছেন, তারা কিন্তু সেই আগামী দিনটাকে অলরেডি দেখে ফেলেছেন যে কি হতে চলেছে। তাই দেখে ফেলার পর আমাদের এখন কিন্তু শান্ত সংযত হয়ে সেই দিনটার জন্য, পিসফুল লাইফ ইজ আওয়ার অন প্যাসিভ,
এটাকে যদি ক্রিয়েট করে নিজেদের চিন্তা চেতনার মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, দেশ দেশের মধ্যে, এই বিশ্বের বুকে ছড়িয়ে দিতে হয়, তার নিয়ন্ত্রক হিসেবে একজন পাওয়ারফুল সদস্য হিসেবে যদি আমি, আপনি, আমরা সবাই থাকতে চাই, তাহলে আমাদের সেই ভিশনারিটাই অর্জন করতে হবে, সেই দূরদৃষ্টিটাই আমাদের কিন্তু সামনে রেখে, লক্ষ্য রেখে এগিয়ে যেতে হবে, যে দৃষ্টির মধ্য দিয়ে আগামী দিনে সত্যি একটা পিসফুল ফ্যামিলি, পিসফুল ওয়ার্ল্ড এর মেম্বার হিসেবে আমরা প্রাউড ফিল করব, এবং সঠিকভাবে আমরা নিয়ন্ত্রক হিসাবে, একজন সদস্য হিসেবে আমরা আমাদের দায়িত্ব কর্তব্য পালন করে হিস্ট্রি ক্রিয়েট করব। এই কথা বলে, সময় যে নাই তাই বলি ভাই, রিয়েল অন প্যাসিভেন্টের রিয়েল ওয়েবিনারেরও বিকল্প নাই। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেককে প্রণাম সালাম জানিয়ে মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি আমাদের জ্যোৎস্না দাবাদার ম্যামকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। আমি অনুপ কুমার শীত স্যারকে বলবো আপনি আনমিউট করে নিন, কারণ কথা বলার সময় যদি আনমিউট হন তাহলে যে বক্তা তার কিন্তু ভীষণ অসুবিধা হয়। আমাদের শুভেন্দু সরকার স্যার অসাধারণভাবে কিন্তু আমাদের মধ্যে নলেজটা শেয়ার করে গেলেন। আমরা কে কতটা নিতে পেরেছি জানি না, তবে কিন্তু উনি প্রতিনিয়ত কিন্তু দুর্দান্ত ভাবে আমাদের মধ্যে নলেজটা শেয়ার করেন। সত্যি তাই, অসাধারণ স্যার, আপনি এভাবেই আমাদের মধ্যে থাকবেন। আমরা আপনার থেকে আরো অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে ডেকে নেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মমিনুল হক স্যার, এমডি মমিনুল হক স্যার। ওয়েলকাম স্যার। ধন্যবাদ। অনেক ওয়েলকাম সুন্দর। স্যার, ওয়েলকাম। ধন্যবাদ। আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে স্যার। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই সন্ধ্যাকালীন ওয়েবিনারের মোস্ট অনারেবল হোস্ট, অনারেবল কো-হোস্টবৃন্দ এবং এখানে উপস্থিত সকল সম্মানিত ফাউন্ডিং মেম্বার, সকলের প্রতি যথাযথ সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য আমি শুরু করছি। সর্বপ্রথমেই বলি, আমরা যারা এই আনপ্যাসিভের সাথে আছি কিংবা পাশে আছি, আমরা সবাই নিজেদেরকে একটু কন্ট্রোল করে, নিজেদের মতো করে আমরা যেন আরো 10 জনকে একসাথে আমরা একত্রিত করতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের এই চেষ্টা, আমাদের এই স্বপ্ন বাস্তবতায় রূপ নেবে। আশা করি আমরা সবাই সেই চিন্তা ভাবনাই করব এবং আমরা অবশ্যই আমাদের অনপ্যাসিভের সঙ্গে আমরা সুন্দরভাবেই থাকব। অনপ্যাসিভ এখন এমন একটি জায়গায় পৌঁছেছে যেখানে তার করণীয় এবং বলনীয় এবং যেসব জিনিস আছে তার, সেটা মনে হয় সারা বিশ্বে অন্য কারো কাছে নেই। যেমন আমি একটা এক্সাম্পল দিই ডাটা সেন্টার সম্পর্কে। হয়তো ডাটা সেন্টার সম্পর্কে অনেকেরই হয়তো অভিজ্ঞতা আছে কিনা আমি বলতে পারবো না, আমি একটু দেখলাম, তাই আমি আমার যারা এখানে ফাউন্ডিং মেম্বার আছে তাদের মধ্যে আমি একটু শেয়ার করতে চাই। সর্বপ্রথম সবচেয়ে বৃহৎ ডাটা সেন্টার 1990 সালে আমেরিকার শিকাগো শহরে আপনার প্রতিষ্ঠিত হয়। এই তার আয়তন আপনার 102 বর্গমিটার এবং এর জন্য লাগে ইঞ্জিনের খরচ লাগে 30,000 লিটার আপনার হচ্ছে এই তেল, এবং এই সঙ্গে 50টি জেনারেটিং সেট সম্মিলিতভাবে ডাটা সেন্টারটা চালু করা হয় এবং সেটাই আজ পর্যন্ত সর্ববৃহৎ ছিল আমাদের কোম্পানি আসার আগ পর্যন্ত। আমাদের কোম্পানির যে ডাটা সেন্টার বিশ্বের মধ্যে সবচেয়ে বড়, তাহলে অনুমান করে নিতে হবে আমাদের ডাটা সেন্টারটা কত বৃহৎ এবং ডাটা কাকে বলে, কিভাবে এটা অর্গানাইজ হয়, এবং এই ডাটাটাকে ট্রান্সশিপমেন্ট করে তারপরে এটাকে মাইগ্রেশন করা আমাদের প্রোডাক্টের সঙ্গে
এটা কিন্তু একটা দুরূহ ব্যাপার এবং ইট উইল টেক্স টাইম, সময়ের ব্যাপার। অতএব আমি এখানে আমার সকল ফাউন্ডিং মেম্বার ভাইদেরকে বলবো যে আপনারা ধৈর্য ধরুন, সহ্য করুন। আপনাদের সামনে সুদিন আসছে, এমন সুদিন আসছে যেখানে আপনারা আপনাদের বর্তমানে যে কাজ করছেন সেই কাজ ফেলে কিন্তু আপনারা প্রতিনিয়ত এই ওয়েবনারে আপনার থাকার কথা আপনার কিন্তু আমাদের সিএম মহোদয় বলছেন না। উনি বলছেন যে আপনি আপনার যে যে যার যার কাজে আপনারা ব্যস্ত সেই তার কাজ নিয়ে আপনারা থাকবেন, অর্থাৎ আপনাদের ব্রেড অ্যান্ড বাটারের চিন্তা ভাবনা আপনারা করবেন। তথাপিও উনি বলেছেন যা আমি করতে যাচ্ছি সেটা মানুষের মঙ্গলের জন্য করতে যাচ্ছি, যেটা মঙ্গলের জন্য মানুষের ভালোর জন্য করতে গেলে স্বয়ং আল্লাহ বলেন, ভগবান বলেন, গড বলেন, তার কিন্তু একটা আশীর্বাদ থাকে। সেই জন্যই উনি করছেন এবং আমাদের মধ্যে উনি এমন ভাবে করছেন, উনি বলছেন উনার তার হচ্ছে মমতা দিয়ে অর্থাৎ ভালোবাসা দিয়ে এটা করছেন। অর্থাৎ একজন লোকের ভালোবাসা যখন একটা জিনিসের উপরে থাকে তো ভালোবাসা কখনো পৃথক হয়, ভালোবাসা কখনো কিন্তু হয়ে যায় না, বিলীন হয়ে যায় না। ওই যে একটা কথা আছে না, ভালোবাসা যত বড় মানুষ তত বড় নয়। অর্থাৎ ভালোবাসা কিন্তু চিরন্তন এবং মানুষ কিন্তু চিরন্তন নয়, মানুষ কিন্তু এক সময় বিদায় নেয়। তাই আমি এখানে বলছি আমরা যারা এখানে আছি প্রতিনিয়ত থাকি তারা কিন্তু আমরা অনপ্যাসিভ থেকে প্রতিনিয়তই কিন্তু জ্ঞান অর্জন করি এবং জ্ঞান অর্জনের জন্যই কিন্তু আমাদের অনপ্যাসিভ কর্তৃক দেহ প্রতিদিনকার যে সাবজেক্টগুলো দেওয়া হয় সত্যিকারই এগুলো এত মানে সুন্দর এবং এত ভালোভাবে আমাদের মধ্যে আমাদের বক্তব্য তুলে ধরার মতো যে সাবজেক্টগুলো দেন সত্যি প্রশংসনীয়। এবং আমি এখানে সব প্রশংসা করি আমাদের মেন্টর সজল কুমার সিংহ রয় এবং এখানে উপস্থিত সকল ফাউন্ডিং মেম্বারদেরকে। এখানে আমি জানি অনেক ডেডিকেটেড ফাউন্ডিং মেম্বার আছেন যিনারা কিন্তু আমাদের চাইতেও, আমরা যারা বক্তব্য দিই আমাদের থেকে অনেক জ্ঞানী গুণী অনেক ব্যক্তিত্ব সম্পন্ন আছেন, তারা কিন্তু আরো ভালোভাবে আমাদের সামনে উপস্থাপন করতে পারেন। তবুও এখানে একটি কথা না বললেন নয়, সেটা হচ্ছে বলা আমার একান্ত বাঞ্ছনীয়। কারণ আমরা হয়তো সবাই আমরা আইটি সম্পর্কে আমরা অনেকেই জানি না আমরা আইটি সম্পর্কে পড়াশোনাও করিনি, কিংবা আইটির সঙ্গে খালি আইটি না, আইটির সঙ্গে এআই সম্মিলিত এই প্রোডাক্টগুলো যে কিভাবে আমাদের একটা জিনিসই জানতে হবে, সেটা হচ্ছে যদিও আমরা ভিতরের জিনিস না জানি তবু তো আমাদের পরিচালনা করা জানতে হবে। আমরা প্রতিনিয়ত আমাদের কিভাবে আমরা ও কানেক্টে প্রবেশ করব, ও কানেক্টে কোন কোন ফিচার আছে, যেমন আমাদের ও ভেরিফাই, আমাদের ও মেল, ও নেট, ও ট্রিম, আমাদের এর সঙ্গে যে থাকবো একাডেমি, এগুলো যেন আমরা পরিচালনা করতে পারি। এই জিনিসগুলো আমাদের ওয়েবিনারের মাঝ থেকে আমরা জানতে পারবো। বিধায় আমরা প্রতিনিয়ত ওয়েবিনারে আসবো। ওয়েবিনারই আমাদের একমাত্র অন প্যাসিভ সম্পর্কে জানবার এবং বুঝবার জায়গা। এবং আমরা যেটা প্রতিনিয়ত আমরা জানছি, বুঝছি, সত্যিকারই আমরা জ্ঞানান্বিত হচ্ছে। আমাদের জ্ঞানের ভান্ডারটা কিছুটা হলেও আমাদের পূর্ণ হচ্ছে। ইতিপূর্বে আমার অনারেবল আপনার বক্তব্য দিয়ে গেলেন, উনি সুন্দরভাবে বক্তব্য দিয়ে গেলেন। উনি কোনো একটা জায়গাও ছেড়ে দেননি, সব জায়গার উপরেই উনি বক্তব্য দিয়েছেন। বিধায় আরো যারা আছেন তারাও বক্তব্য দিবেন। তার সাথে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। এবং এর সঙ্গে আরো জিনিস বলি যে, আর একটি কথা বলবো, আমি বেশি কথা বলতে চাই না, যে আমাদের এই অনপ্যাসিভ কেন্দ্রিক যে সমস্ত ওয়েবিনার থাকবে সেই প্রতিটা ওয়েবিনারে আমাদের প্রায় 2000 ওয়েবিনার আমাদের
অনুষ্ঠিত হয়। তার মধ্যে সবচেয়ে বেশি আমাদের ভারতে এবং বাংলাদেশে হয়। তাছাড়া অন্যান্য দেশ দিয়ে 2000টি আপনার প্রতিনিয়ত ওয়েবিনার হচ্ছে। এতে করে আমাদেরও ডাটা খরচ হচ্ছে এবং কোম্পানিও কিছু বেনিফিট হচ্ছে। কোম্পানি যাতে বেনিফিট হয় সেই চেষ্টাই আমরা করব, কোম্পানির সাথে থাকবো, আমরা কেউই নেগেটিভ হব না। যতই ওই যে ইয়ের একটা কবিতা বলতেছিলাম, ভুলে গেলাম। আচ্ছা, যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমাকে বক্তব্য দেবার জন্য, ডাকার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি এবং সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আবার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। দুর্দান্ত ভাবে কিন্তু বলেন এবং ওনার যে এত সুন্দরভাবে আমাদের মধ্যে নলেজটা শেয়ার করেন, সত্যিই অসাধারণ। ওনাকে যতই দেখি না কেন ততই কিন্তু আমরা মুগ্ধ হয়ে যাই। উনি এত পর্যন্ত এজে এসেও কিন্তু আমাদের মধ্যে কত সুন্দরভাবে একদম কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু উনি আমাদের সঙ্গে থেকেই থাকেন আর নলেজটা শেয়ার করেই থাকেন। দুর্দান্ত ভাবে নলেজটা শেয়ার করেন। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি এভাবেই আমাদের মধ্যে থাকবেন। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কাউসার আলী স্যার। ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং আজকের টপিকের উপরে আলোচনা রাখুন। ওয়েলকাম স্যার। ম্যাম আমি গাড়ির ওপর আছি ম্যাম, গাড়ির ওপর আছি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি ওয়েলকাম করব আমাদের পঙ্কজ হালদার স্যারকে। ওয়েলকাম স্যার। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। Good evening, all respected founders. Good ভেরি evening. গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, থ্যাংক ইউ সো মাচ। আজকে উপস্থিত হোস্ট কো-হোস্ট সবাইকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে যারা অনপ্যাসিভে দীর্ঘদিন ধরে আমরা আছি, প্রতিদিন চিন্তা করছি নতুন কিছু খবর আসবে, নতুন কিছু আমরা পাবো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা হতাশ হচ্ছি, কারণ কোম্পানি তার নিজস্ব গতিতে চলছে। সেই গতিপথে আমরা যেন বাধা না হয়ে দাঁড়াই, আমরা যেন কোনো রকম ভাবে সেই গতিকে রুদ্ধ না করি। সেটাই হবে আমাদের ওয়েবিনারের মেন মোটো, যেখানে কোম্পানিকে আমরা সবসময় আগিয়ে দেব, কোম্পানির ভালো জিনিসগুলো নেব। কোম্পানি চাইছে সারা বিশ্বের মানুষকে যেরকম একটা ভালো লাইফ দেওয়ার, সেই ভালো লাইফটা আমরাও তো পেতে পারি। সেই পেতে পারির লাইনে যারা যারা আমরা আছি, তাদেরকে সবার উদ্দেশ্যে আমি বলি, ধৈর্য এবং সাহস দুটোই মনের মধ্যে নিয়ে আপনারা আগাতে থাকুন। আজকের যে টপিক, সেই টপিক অনুযায়ী যদি আমি যাই, দেখুন মানুষ যখন তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করে যে অনপ্যাসিভ থেকে বা সাধারণ কর্মের থেকে আপনি যখন কিছু কি বলে সংগ্রহ করার চেষ্টা করেন, তখন আপনার মধ্যে যে বিষয়বস্তুটা দাঁড়ায় যে শান্তিপূর্ণ একটা অবস্থান বজায় রাখা। আমাদের অনেকেরই এই মুহূর্তে কিন্তু মানসিক ভাবে, যেহেতু অনপ্যাসিভের আমরা ব্যাক অফিস দেখতে পাচ্ছি না, আমরা অনপ্যাসিভের কোনো সাইডে ঢুকতে পারছি না, স্বভাবতই অনেকের মনে একটা খুব সাধারণভাবে একটা চিন্তার বিষয় যে অনপ্যাসিভ এতদিন ধরে যে মাইগ্রেশন প্রসেস চলছে, তারপর আমার আইডিটা কি হবে বা আমি লগ ইন করতে পারবো কিনা। বন্ধুগণ, প্রত্যেককে বলি একদম নিশ্চিন্তে থাকুন, আপনার আইডি কোম্পানি যথেষ্ট সুরক্ষার সঙ্গে রেখেছে এবং সেই সুরক্ষার মধ্যে দিয়ে আমরাও আছি। এবং কোম্পানির নিজস্ব ডেটা, কোম্পানির যে সমস্ত পলিসি বা যে সমস্ত নথি, সেগুলো কিন্তু কোম্পানি যথেষ্ট যত্ন সহকারে এবং গুরুত্ব সহকারে দেখছে। ফলে আমার মনে হয় চিন্তা করার বিশেষ কোনো কারণ নেই। সেদিক থেকে গতকালকে আমাদের একটা ওয়েবিনারে আমাদের পলাশ ভৌমিক স্যার বলছিলেন যে ডাটা মাইগ্রেশনটা কি। ডাটা মাইগ্রেশনে উনি কতগুলো প্রসেস দেখিয়েছেন যে কি কি প্রসেসে ডাটা মাইগ্রেশন হচ্ছে এবং তার কোনটায় কত টাইম লাগে। আমি হয়তো ডিটেলস এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু আমি শুনেছি যেটা, তাতে করে এটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। এটা আপনার আমার ঘরোয়া কি বলে নথি নয়, কিন্তু এটা একটা কোম্পানি যেটা 212টা প্লাস কান্ট্রিতে তার কি বলে বিস্তার লাভ করতে চলেছে।
সেখানে যদি লক্ষ্য করি, তার বিভিন্ন অফিস আছে। সেই বিভিন্ন অফিসের সমস্ত অফিসেরই কিন্তু একটা নথি, এবং আমাদের 14 লক্ষ প্লাস ফাউন্ডার নথি, টেক টিমের নথি এবং আরো যা যা আমরা যদি কল্পনা করতে পারি, যে বিশাল সাম্রাজ্যের যে একটা কি বলে বই, সেটা কিন্তু ছোটখাটো হয় না, সেটা কিন্তু অনেক বড়ই হয়। আপনাকে যদি কৃষ্ণের একটা ছোট্ট বাণী তুলে ধরা হয় একটা মোটা বই থেকে, সেটা কিন্তু পুরোপুরি হয় না। সেই মোটা বইটা যদি আপনাকে পুরো পড়তে হয়, তাহলে কিন্তু প্রচুর সময় লাগে। সেরকম আজকের আমাদের এই ডাটা মাইগ্রেশন প্রসেসে কোম্পানি কিন্তু তার সমস্ত নথিকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন স্থানান্তর করছে, আমাদের বুঝে নিতে হবে এটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। কথা বলে যে আমি যখন কোনো কিছু জানি না, তখন কিন্তু অনেক কিছু কাজ সাহসের সঙ্গে করে ফেলতে পারি, কিন্তু যখনই আমি সেটা জেনে যাই, তার গভীরটা জেনে যাই, তখন কিন্তু আমার মনে একটা কিন্তু আসে। অর্থাৎ আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, যে রাস্তা দিয়ে আপনি বরাবর যান, সেই রাস্তা দিয়ে আপনি কোনোদিন মানে বরাবর হেঁটেছেন, এবং আপনি কিছুদিন হয়তো বন্ধ আছে রাস্তাটা, আপনি জানেন না বা আপনি যেতে পারেননি। সেই রাস্তা যে মাঝখানে গর্ত খোলা হয়েছে বা কোনো কাজের জন্য সেই রাস্তাটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, সেটা কিন্তু যদি আপনার জানা না থাকে, তাহলে আপনি কিন্তু নির্বিকারে সেই রাস্তা দিয়ে চলতে শুরু করবেন। কিন্তু যদি আপনার যাওয়ার মুহূর্তেই আপনাকে কেউ বলে দেয় যে এই রাস্তাটা ভালো নেই, এই রাস্তাটা খোলা হয়েছে, এই রাস্তাটা ঘুরে যেতে হবে, তখন কিন্তু আপনার মধ্যে চিন্তা আসবে বিভিন্ন রকম, যে আমি কোন দিক দিয়ে যাবো। আমার গন্তব্যস্থল যেতে গেলে এখন তো 5 কিলোমিটার ঘুরে যেতে হবে, বা ওখানে গেলে জ্যামজট হতে পারে। সেরকম ডাটা মাইগ্রেশন প্রসেসটা আমরা অনেকেই জানি না, কিন্তু যখন আমরা জানছি ধীরে ধীরে না, তখনই চক্ষু চড়ক গাছ বলে একটা, সেরকম কন্ডিশন আমরা পড়ে যাচ্ছি, যে আরে বাপ রে বাপ, এত বড় কাণ্ড চলছে সেখানে। আমি খালি ভাবছি কেন আজকে 15 দিন হয়ে গেল কিছু হচ্ছে না কেন, কিছু হচ্ছে না কেন। কিন্তু বস্তুটা কিন্তু তা নয়। বস্তুটা হচ্ছে যে একটা প্রসেস চলছে, সেই প্রসেসটা আমরা পুরোপুরি না জানলেও চলবে, কিন্তু একটা সম্যক ধারণা দরকার, যে এই জাতীয় কাজের ক্ষেত্রে যে বলে যে আইটি সেক্টরের বা কোন রকম এই যে ডাটা মাইগ্রেশন সেক্টরের যে পার্টগুলো, এই পার্টগুলো কিন্তু একটু দীর্ঘস্থায়ী হয়, কোনো নির্দিষ্ট দিন বা সময় দেওয়া যায় না। তো সুতরাং সেই দিক থেকে আমরা কিন্তু কোম্পানিকে কিন্তু একদম কি বলবো, চোখ বুঝে বিশ্বাস আমাদের মধ্যে রাখতে হবে, যাতে করে কোম্পানি যেটা করছে, কোম্পানি কিন্তু সুরক্ষার সঙ্গে করার চেষ্টা করছে। কারণ কারোর কোনো একটা ফাউন্ডার, তার যদি কোনো কারণে ডেটা মিসিং হয়ে যায়, তাহলে সেই ফাউন্ডারটা যদি সিঙ্গেল ফাউন্ডার হয়, তাহলে তার কতটা কষ্ট হবে। কোম্পানি যদি সেটাকে হয়তো 14 লক্ষ ফাউন্ডারের মধ্যে কোম্পানি সেটাকে যদি সমান গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করে, তাহলে আপনি ভাবুন কোম্পানিকে কতটা সতর্কতার সঙ্গে পুঙ্খানুপুঙ্খ ভাবে পদক্ষেপ ফেলতে হচ্ছে। সেই পদক্ষেপের মধ্যে যেন একটু ভুল না হয়, সেটাই কিন্তু প্রচেষ্টা। তার জন্য যদি আমার মনে হয় যে আমার আইডিটা যদি কোনো রকম ক্ষতি না হয়, তাতে করে যদি একদিন বেশি লাগে, সেটা কিন্তু আমরা রাজি নিশ্চয়ই। আমার কথায় আশা করি প্রত্যেকে সহমত হবেন, কারণ আমি চাইবো না যে আমি একমাত্র সিঙ্গেল ফাউন্ডার, সেই সিঙ্গেল ফাউন্ডারে আমার ক্ষেত্রে কোনো রকম কোনো ক্ষতির সম্মুখীন হই আমি। তো সুতরাং এইভাবে আমরা স্টে টিউন থাকবো। আগামী দিনে ভালো নিউজ আমাদের মধ্যে খুব শিগগিরই আসতে চলেছে। তা এই মুহূর্তে আমি এখানে শেষ করবো। উই আর সো ইন ইট টু ইন ইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার, কিন্তু ভিডিওয়ে এসে দারুণ ভাবে নলেজ শেয়ার করলেন, অসংখ্য ধন্যবাদ। ওনার জন্য একটা হাততালি হয়ে যাক। আমরা টেলিগ্রামে এসেও কিন্তু আমরা ভিডিওয়ে আসতে পারি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, সুন্দরভাবে আপনি আসলেন এবং নলেজ শেয়ার করলেন। তা আমি এই মুহূর্তে ডেকে নেবো, আমাদের মধ্যে একজন ডেডিকেটেড লেডি স্পিকার আছেন, আমাদের কুহিলি দিয়াশাই ম্যাম। ওয়েলকাম ম্যাম। কুহিলি ম্যাম। যাই হোক, ম্যামকে পাচ্ছি না, আমি ডেকে নেব। আমাদের মধ্যে আরো একজন ডেডিকেটেড লেডি স্পিকার আছেন, আমাদের শুভ্রা ভৌমিক ম্যাম। আমি ম্যামকেও পাচ্ছি না। তা আমি বলবো, যে সকল স্যার ম্যামরা কথা বলতে ইচ্ছুক তারা অবশ্যই আনমিউট করে আসুন এবং টপিকের উপরে কথা রাখুন। ওয়েলকাম সকল স্যার ম্যামকে, ওয়েলকাম। ওয়েলকাম শুভ্রা ম্যাম, ওয়েলকাম। কপিল স্যার, আপনি একটু পরে বলবেন, আমাদের ম্যামের বলা হয়ে গেলে আমি আপনাকে ডেকে নেব। শুভ্রা ম্যাম, ওয়েলকাম, কন্টিনিউ। থ্যাংক ইউ ম্যাম।
থ্যাংক ইউ আমাকে এখানে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনাকে অজস্র ধন্যবাদ। এবং এখানে যতজন উপস্থিত আছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা জানি সবাই একই পরিবেশে আছি এবং একই ভাবে আছি, যে সবাই তাকিয়ে আছি অন প্যাসিভের দিকে এবং আমরা বিশ্বাস রাখি যে আমাদের মানবতার প্রতীক স্যার আমাদের সুষ্ঠু মতো সুন্দর মতো একটি জায়গায় নিয়ে যাচ্ছে এবং সেই জায়গাটা আমরা সামনেই দেখতে পাবো। তা আমরা যদি তার উপর একটু বিশ্বাস রাখি এবং সেই বিশ্বাসের উপর ভর করেই কিন্তু বিশ্বাসই কিন্তু আমরা জানি মিলায় বস্তু তর্কে বহুদূর। সুতরাং তর্ক না করে বা তর্কের মধ্যে আমরা না গিয়ে সেই বিশ্বাসটুকুকে আমাদের মূলধন করে যদি আমরা এগিয়ে থাকি বা এগিয়ে যাই, তাহলে কিন্তু আমরা একটা সামনে সুন্দর একটা পথ দেখতে পাবো এবং সুন্দরভাবে আমরা এগিয়ে যাব সবাই মিলে একে অপরের হাত ধরে। তা সেই বিশ্বাসটুকু আমরা রাখবো, কারণ আমাদের স্যার আমাদের কাছে কিছু চাননি, তিনি চেয়েছেন সময় এবং তার সঙ্গে একসঙ্গে থাকা। সেই মানবতা একটা দিক আছে যেটা আমরা সব সময় সব মানুষের মধ্যে সেই হিউম্যানিটিটা থাকা উচিত, যেইটার জন্য উনিও সেইভাবে এগিয়ে যাচ্ছেন এবং আমরাও সেই বিশ্বাসটুকু রেখে সেই মানবতাটুকু রেখে তার সঙ্গে তাকে এগিয়ে যাওয়ার পথটুকু যেন করে দিতে পারি এবং তার সঙ্গে আমরা থাকি। তিনি জানেন যে বিশ্বকে পরিবর্তন করার জন্য একা কিছু হয় না, তাই কিন্তু উনি 14 লক্ষ প্লাস ফাউন্ডার আমাদের মতো ফাউন্ডারদের নিয়েছেন, যেখানে জাতি ধর্ম নির্বিশেষ ধনী গরিব কোনো কিছুই তিনি মানেননি। তিনি কিন্তু সবাইকেই পথ দেখাবার জন্য এগিয়ে এসেছেন। তা সেই কাজটি যেন আমরা তাকে সাহায্য করি, এইটুকু আবেদন রেখে সবার সঙ্গে সবার কাছে সবার সুস্থতা কামনা করে আমি আজকের মতো রাখলাম, কারণ অনেকে আছেন এবং অনেকেই বলবেন অনেক মূল্যবান কথা, সেগুলো শুনবো জানবো এবং সুন্দরভাবে সবাই মিলে এগিয়ে যাব, এই আবেদনটুকু রাখলাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ আমাদের গ্রেট থ্যাংক ইউ প্রেজেন্টার ম্যাম। ম্যাম জ্যোৎস্না ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ম্যামকে ডাকলাম, ম্যাম আসলেন, কিন্তু উনি সুন্দরভাবে কিন্তু আলোচনা করলেন আজকে। সত্যি অসাধারণ ম্যাম, আপনি এভাবেই আমাদের মধ্যে থাকবেন। আমি এখন ডাকছি আমাদের সেই কপিল চন্দ্র সামন্ত স্যারকে। ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং আপনি আপনার বক্তব্য তুলে ধরুন। ওয়েলকাম স্যার। Good evening, madam. Good evening. ভেরি গুড ইভিনিং স্যার, ভেরি গুড ইভিনিং, কন্টিনিউ। Thank you, all the respected global lucky founders of OnePassive. আজকের সন্ধ্যাকালীন ওয়েবিনারে উপস্থিত মেন্টর, হোস্ট, পার্টিসিপেন্ট এবং ইউটিউবে যদি লাইভ হয়ে থাকে সেখানেও কিন্তু যারা যারা উপস্থিত আছেন যথাযথ স্থানে প্রণাম এবং আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তো আমি কপিল চন্দ্র সামন্ত, ওয়েস্ট বেঙ্গল ফ্রম ইন্ডিয়া। আই এম এ পার্ট অফ OnePassive। আজকের যে টপিক আছে এই টপিক যে পিসফুল লাইফ ইজ আওয়ার OnePassive। অবশ্যই এটা একেবারেই রিয়েল, কারণ এটা আমরা OnePassive-এ আছি। OnePassive-তে আমরা পিসফুল লাইফ লিড করতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস বা আস্থা। কিন্তু এই শান্তিপূর্ণ লাইফ পেতে গেলে অনেক কিছু দিক আছে, অনেকগুলো পয়েন্ট আছে। তো পৃথিবীর প্রথম লগ্নে শুভেন্দু স্যার যেমন বলে গেলেন যে সভ্যতার আদি লগ্নে যেভাবে মানুষ জীবনযাপন করেছিল, তখন কিন্তু মাইট ইজ রাইট, গায়ে জোর যার, বল যার, শক্তি যার, সেই কিন্তু জয়লাভ, এইভাবে এগিয়ে যেত। যখন সভ্যতার সংস্পর্শে মানুষ এলো, আস্তে আস্তে ক্রমে ধাপে ধাপে মানুষ শিক্ষা দীক্ষায় উন্নত হতে থাকলো, তখনও কিন্তু তারা আরেক পদ্ধতি অবলম্বন করলো, যে পদ্ধতি মানুষের চাহিদার সঙ্গে আছে। প্রত্যেকেরই চাহিদা আছে, সমস্যা আছে, দরকার আছে, তথাপি সেই বুদ্ধিমান লোকেরা তাদের মতো তাদের কাছ থেকে
ভালো ভালো বিজনেস করে কি করে বেশি মুনাফা করে মানে পুঁজিপতি হওয়া যায় দেশে বিদেশে এবং বিভিন্ন জায়গায় সম্পত্তি রাখা যায়, তারা এই ট্র্যাডিশনাল পদ্ধতিটা কিন্তু এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শোনা যায়, কন্টিনিউ। হ্যাঁ, সেই ট্র্যাডিশনাল বিজনেসগুলি এখনো পর্যন্ত বিলংস করছে সারা পৃথিবীতে, ভারতবর্ষে সারা পৃথিবীতে বিলং। এই মতো অবস্থায় যেহেতু অনপ্যাসিভ মানে এমন এক দেশন যেখানে করাপশনকে কারেকশন করবেন, হিউম্যানিটি আপডেট করবেন, দারিদ্র দূরীকরণ করবে, এইরকম পরিকল্পনা এই ট্র্যাডিশনাল বিজনেস থেকে পৃথিবীর সভ্যতার মানে উন্নত হওয়ার পরেও মানুষ শিক্ষা দীক্ষা তারা কিন্তু এই চিন্তা ভাবনা কেউ করেনি। কেবলমাত্র ব্যক্তিগত সম্পত্তি বা সুখে থাকার জন্য এই মুহূর্তে অনপ্যাসিভের কাছে যে এআই টেকনোলজি আছে বা তার যতগুলি প্রোডাক্ট আছে অন্য ফিচার্স এবং আধুনিক বিশ্বের অন্য কোনো কোম্পানির হাতে সেগুলি নেই। সেটার মানে কারণ মানুষ যদি মানুষের পাশে থেকে বিজনেস করে যে ব্যবস্থা চলছে সেই ট্র্যাডিশনালের মাধ্যমে কিন্তু পৃথিবীর কর্পোরেশন বা দারিদ্র দূরী এবং আপডেট করা যাবে না। কারণ বিভিন্ন দেশের সরকার আছে, সেই সরকার এমনভাবে সরকার চালাচ্ছে যে সেখানে যারা চালাচ্ছে সেই জায়গায় যদি টেকনোলজি না থাকে, ঘরে বসে টেকনোলজি দিয়ে যে সিস্টেম অর্থনৈতিক যে কাঠামো সেই অর্থনৈতিক লেনদেনটাকে ঠিকভাবে না ঠিক করা যায় ডিজিটাল যন্ত্রপাতির সাহায্যে বা এই অনলাইনের মাধ্যমে, তা কিন্তু করাপশন বা রুখা যাবে না। আর শুধু হাতে অর্থ এসে গেলে যে আমরা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করবো তা হবে না। কারণ আপনার হাতে টাকা থাকলে আপনার আশপাশের পরিবেশটা যদি সুন্দর, আপনি যদি সবার উন্নতি না সবার পাশে না দাঁড়াতে পারি, সেই জন্যই সারা বিশ্বের 800 কোটি মানুষের পাশে দাঁড়াবেন বলে তার এই ভীষণ মিশনটি নিয়ে যে ডিভাইন প্ল্যাটফর্মটি সৃষ্টি করেছে। সত্যিকার সবাই একদিন শান্তিপূর্ণভাবে বসবাস করতে যাব। কিন্তু আমার বক্তব্য যে এই ট্র্যাডিশনাল বিজনেসের মাধ্যমে এক শ্রেণীর মানে পুঁজিপতি বা ব্যবসায়ী মানে দুর্বুদ্ধি সম্পন্ন মানুষ তারা সম্পদকে নষ্ট করেছে। কিভাবে দেখুন যে ব্যবসা মদের ব্যবসা, মদ ব্যবসা করে টাকা রোজগার করলো, এক শ্রেণীর মানুষ মদের মধ্যে আসক্ত হয়ে তাদের সম্পদ এবং তাদের যৌবন সমস্ত নষ্ট করে ফেললো। আবার আর একজন ব্যবসায়ী, আরো অনেক বড় বড় কোম্পানি আছে যারা যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এমন এমন মানে তার ছবি দেখাচ্ছেন যার ফলে সেখানে কিন্তু শান্তিঘৃত বা কন্ট্রাসিভ কোম্পানি লক্ষ্য করেছেন, সেটাও কিন্তু চিন্তা ভাবনা করে ওই কোনো প্রজেক্ট রাখবে না, প্রাপ্ত ছাড়া এরকম কোনো প্রজেক্ট থাকবে না। তো এই যে ব্যবসা এরকম আছে, সেই ব্যবসাতে যদি ওখানে দুধের ব্যবসা করতো তা মানুষ খেয়ে পুষ্টিকর খাবার তার স্বাস্থ্য বজায় রাখতো, তারা সবকিছু ঠিক করতে হয়। আর লটারি দেখুন করতে যে জুয়া মানুষের কাছ থেকে মানুষ সেই সম্পদকে লুটে খাচ্ছে। তারপরে তো রাজনীতি আছে, তারপরে শিক্ষা আছে, মানে সর্বক্ষেত্রেই মানুষ কি করছে যে আমি ব্যক্তিগতভাবে কি করে অন্যের কাছ থেকে বেশি টাকা রোজগার করে আমরা এখানে লাভবান, এই চিন্তা ভাবনা দিচ্ছে, সেখানে শান্তি কাজ করবে না। আর আমাদেরও কোম্পানিতে যদি কেউ মনে করে যে আমার হাতে তখন টাকা পয়সা এসে যাবে, আমরা তখন বোধ হয় শুধরে নেব না। টাকা কিন্তু আসবে, টাকা তখন বলবে, টাকা যেমন ভাবে আপনাকে নিয়ন্ত্রণ করবে সেভাবে আপনাকে চলতে। প্রথমে বলবে আমি আমার গাড়ি বাড়ি টাকা পয়সা একটু জমিয়ে নিই, সোনা এবং কিছু ফ্ল্যাট জমি ওদিক করে, তারপর যখন ওই কথা বলতে বলতে চাহিদা এবং সমস্যা তার অন্ত থাকবে না, তার আর গুছোনার সময় হবে না, সে আর ঘরের পাশে দাঁড়াতে পারবে না। সেই জন্যই আমাদের ওয়েবিনারগুলি অ্যাটেন্ড করতে হবে এবং অ্যাটেন্ড করে সমস্ত আমরা ফাউন্ডিং মেম্বার আছি কিন্তু মানে একমতে নির্দিষ্ট পথ ধর্ম অবলম্বন আমাদের যে ওপি মিশন সাকসেসের যে ধর্ম দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ বিশ্বাস ঈশ্বর এখানে ঈশ্বরের প্রতি আছে, ঈশ্বর সুনির্দিষ্ট পরিচয় করবেন আমাদেরকে এবং আমরাও ভাবে চলতে পৃথিবীর বুকে। এটাই কথা যে বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন পেশায় যুক্ত ভিন্নভাবে বলছি আমরা সবাই এখানে ভালো ভালো কথা, কিন্তু আমরা বাস্তবটুকু রূপ দিতে পারবো সেটাই হচ্ছে বড় কথা। কারণ টাকা বড় লোভ, অর্থ এসে গেলে না অর্থ সে বিভিন্ন দিকে পরিচালিত করবে, এটা সবাই জানে। তথাপি আমরা হয়তো এখানে আবেগের বশে অনেকেই বলছি,
যে স্যারের ভিশন মিশন তো ওকে, সারা পৃথিবীতে যা করতে চলেন সবাই, কিন্তু সেই জায়গায় আমরা কজন এখানে মনে প্রাণে বলছি যে আমরা ঠিক ওইভাবে চলবো? চলতে পারবে না, কারণ টাকা সেই জন্যই দরকার এই ওয়েবিনার, কারণ এগুলো স্কুল কলেজ শিক্ষা পাওয়া যায় না। এইগুলি যেতে হলে সৎ লোকের সঙ্গে মিশতে হবে, সৎভাবে ব্যবসা করতে হবে, নিষ্ঠার সহিত, সততার সহিত, এবং আমাদের বিজনেস পলিসি অনেস্টি। এখানে কোনো কোনো রকম কোনো দু নম্বরই কম দামে ভালো প্রোডাক্ট দিয়ে মানুষের কাছে দেওয়া হবে, নিশ্চয়ই আমাদের প্রোডাক্ট বিক্রি হবে, এবং সেই বটে যে মুনাফা হবে সেটাও আবার মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হবে, দারিদ্র দূরীকরণ, করাপশন সব দিকে। তো আমি বলবো যে এগুলো সবাইকে খেয়াল রাখতে হবে, যে অর্থ এলেই আমাকে শান্তি দিতে পারে না, অর্থই অনর্থের মূল। কিন্তু শুধু অর্থ এসে গেলেই আমরা এখানে আমাদের অনপ্যাসিভের লাইফটা আমাদের ডান্ডিল হয়ে গেল বা আমরা সব সাকসেস হয়ে গেল। তার আগে আমাদের ভিতগুলোকে সুস্বাস্থ্য অর্জন করতে হবে, সৎ হতে হবে, এবং সৎ হয়ে পরের পাশে একে অপরের তরে বা সবাই আমরা সকলের তরে এইভাবে আমরা চিন্তা ভাবনা করে এগিয়ে যাব। সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং সবাই দীর্ঘজীবী থাকুন, এই বলে আমার বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। দারুণ দারুণ স্যার, দারুণ ভাবে আলোচনা করে গেলেন, সত্যিই অসাধারণ। আমাদের অর্থই আবার অনর্থের মূল, আবার অর্থ না থাকলে আমাদেরও কিন্তু প্রচুর কষ্ট। তাই আমরা সেটাকে কিভাবে আমরা ব্যবহার করব, কিভাবে আমরা সেটাকে গুছিয়ে রাখবো, সেটাও কিন্তু আমাদের জানতে হবে, কিন্তু শিখতে হবে। এখানে যে এত পরিমাণে আমাদের জীবনে অর্থ আসবে, সেই অর্থটাকে কিভাবে আমরা বন্টন করব সেটাও কিন্তু আমাদের জানা দরকার আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে ডেকে নেবো আমাদের মধ্যে আর একজন ডেডিকেটেড লেডি স্পিকার আছেন, আমাদের প্রীতি গায়েন ম্যাম। ওয়েলকাম ম্যাম, আপনি আসুন এবং আজকের টপিকের উপরে আলোচনা রাখুন। ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম। নমস্কার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যদিও আমি আজকে কথা বলার যোগ্য নই, কারণ আমি এইমাত্র মিটিং এ অ্যাটেন্ড করলাম। আমার আগামীকাল মহরম, তো আমরা একটা মহরমে এখানে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি আমার হাজবেন্ড আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে। কারণ সেই ব্যাপারটা নিয়ে বাড়িতে আত্মীয় স্বজন ভর্তি, খুব খালি চেষ্টা করছি যে কখন একটু মিটিং এ ঢুকতে পারবো। তো যাই হোক, তবুও কিন্তু আপনি আমাকে বলার সুযোগ করে দিলেন, এর জন্য আমি অপি মিশন সাকসেস ফ্যামিলির কাছে কৃতজ্ঞ। খুব ভালো লাগছিল যে স্যার বলছিলেন এখন কথাগুলো। তো যাই হোক, প্রথমেই বলি যে অপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকে সান্ধ্যকালীন ওয়েবিনারে এই মিশন সাকসেস ফ্যামিলির যিনি কর্ণধার, আমাদের সকলের প্রিয় মানুষ, রেসপেক্টেড মিস্টার সজল কুমার সিংহ রয় স্যার, এবং উপস্থিত, হ্যালো শোনা যাচ্ছে ম্যাম? ম্যাম শোনা যাচ্ছে, কন্টিনিউ। উপস্থিত সমস্ত সম্মানিত প্রাউড ফাউন্ডার মেম্বার সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম। তো খুবই একটি ভালো বিষয় দেখলাম যে অনপ্যাসিভে এসে অনপ্যাসিভে আলোকে আমাদের শান্তি কতটা, এরকমই একটি বিষয় শুনছিলাম। বিষয়টাকে আমি ভালো করে দেখিনি। তো আমার দৃষ্টিকোণ থেকে অনপ্যাসিভ এমনই একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা কিন্তু অন্যান্য কোম্পানির মতো নয়। অন্যান্য কোম্পানি আমি আজকে যদি ধরে নিই, আমরা সবাই জানি যে আমাদের জিওর যে মুকেশ আম্বানি, আজকে মুকেশ আম্বানির একটি ছেলের বিয়েতে, একটি মেয়ের বিয়েতে যে পরিমাণ টাকা খরচা করছে, অথচ হুট করে জিওর এটা এত চার্জটা বেশি করে দিল যে এখন প্রত্যেকটা মানুষের হাতে অ্যান্ড্রয়েড। সেই জায়গায় তারা কি ভাবলেন যে আমার যেটা প্রয়োজন, আমার অর্থের প্রয়োজন, আমি শুধু কোটি কোটি টাকার গয়না পরবো, কোটি কোটি টাকার পোশাক পরবো, কোটি কোটি টাকার এক কাপ চা খাবো, তার দামও যেন কোটি কোটি এক্সিট করে। কিন্তু সেটা একটা কোম্পানি, আর আমরা যে কোম্পানিতে আছি সেই কোম্পানির মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে কিভাবে ভালো রাখবো। আমি যদি দুটো মাছ ভাত খেতে পারি, তো আমার পাশের বাড়ির মানুষটাও যেন সেও দুটো মাছ ভাত খেতে পারে অন্তত।
আমি যদি একটু পোশাক ভালো পরতে পারি, আমার পাশের বাড়ির মানুষটাও যেন এরকম দুটো একটু পোশাক পরে তার লজ্জাটাকে আবৃত করতে পারে, লজ্জাস্থানকে। আমি যদি একটু স্কুল কলেজে গিয়ে পড়াশোনার সুযোগটা পাই, তাহলে আমিও যেন সেই সুযোগটা অন্য ছেলে মেয়েদের করে দিতে পারি। এইভাবেই কিন্তু যে সমস্ত মানুষ আজকে পৃথিবীর বুকে অবহেলিত, লাঞ্ছিত, ক্ষুধার্ত, পীড়িত, নিষ্পেষিত, সেই রকম মানুষের জন্য আজকে অনপ্যাসিভের সৃষ্টি। সেই রকম মানুষের জন্যই আজকে আমাদের হাত ধরেছেন সিওএস স্যার। তিনি বিশ্বাস করেছেন যে আমরা যতজন ফাউন্ডার মেম্বার আছি, আমাদের উদ্দেশ্য আর অনপ্যাসিভের উদ্দেশ্য, আমাদের মনের লক্ষ্য, অনপ্যাসিভের লক্ষ্য সব একাকার হয়ে গেছে। ওই স্যার ঠিক বলেছেন যে অর্থ পেয়ে যেন অনর্থের মূল কারণ আমরা না হয়ে, অর্থের মূল অনর্থের কারণ না হয়ে যায়। সত্যি এটা কিন্তু খুব বাস্তব কথা। এমন পরিস্থিতি হবে আমরা অনেকেই অর্থ পেয়ে অর্থটাকে ইউটিলাইজ করার মতো পরিস্থিতি হবে না। আমরা অনেকে ভ্রান্ত পথে চলে যেতে পারি, আমাদেরকে অনেকে শেষ করে দিতে পারে, আমাদেরকে অনেকে পাগল করে দিতে পারে। আমাকে তার জন্য প্রস্তুত হতে হবে, আমাকে তার জন্য প্ল্যানিং করতে হবে যে আমি কোন কোন কাজটা করলে আমার মানুষের উপকার হবে। আমি যে জীবনযাপন করছি মোটামুটি ঠিক আছে, আমার মানোন্নয়ন আর একটু করতে পারি, যে অর্থটা পাবো তার মানে এই নয় যে আমি মুকেশ আম্বানির স্ত্রীর মতো, মেয়ের মতো এইরকম অনেক অর্থ আছে তাই একেবারে আমার প্রসাধনী থেকে শুরু করে, খাদ্যদ্রব্য থেকে শুরু করে একটা বিছানার বেডশিট পর্যন্ত একেবারে কোটি টাকা হতে হবে, এটা কিন্তু নয়। এটাকে বলে স্বেচ্ছাচারিতা, এটাকে বলে অর্থ অপচয় করা। আর অপচয় কিন্তু সৃষ্টিকর্তা কোনোদিন সহ্য করতে পারে না। সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে, সমস্ত কিছু ভোগ করার অধিকার দিয়েছেন, কিন্তু সমস্ত কিছুতে স্বেচ্ছাচারিতার অধিকার তিনি কিন্তু দেননি। তিনি ছেড়ে দিয়েছেন কিন্তু কাউকে ছাড় দেবেন না। তিনি ছেড়ে দিয়েছেন, তিনি মানুষকে সমস্ত কিছু ভোগ করার অধিকার দিয়েছেন। তার মানে এই নয় সৃষ্টিকর্তাকে মানে সৃষ্টিকর্তার ঊর্ধ্বে আমরা কেউ নই। তিনি আজকে এই মুহূর্তে যদি মনে করেন আমাকে তুলে নেবেন, তিনি তুলে নিতে পারেন। তাই অহংকার, গরিমা, গর্ব এগুলোকে দূরে ফেলে দিতে হবে। আমি ধনী, আমার অনেক অর্থ আছে, এইগুলো মনের মধ্যে পোষণ করলে হবে না। আমি যেমন আছি, হয়তো আমার আরেকটু আমার প্রয়োজন, সেইটুকু করব, বাকি আমি করব আমার মানুষের জন্য কাজ। আমার মানুষ মুখে হাসলে, আমার চারপাশের মানুষ, পৃথিবীর মানুষ, হত দরিদ্র মানুষ যখন হাসবে, আনন্দ করবে, দুবেলা দুটো খেতে পারবে, পড়তে পারবে, ঘুমের স্থানটা একটা শান্তি স্থান হবে, তখনই আমি কিন্তু সাকসেস হব, আমার অনপ্যাসিভ সাকসেস হবে, অনপ্যাসিভের মোটো সার্থকতা লাভ করবে। এই কথাগুলো আমাদের ভাবতে হবে। আর যারা সত্যি, আমরা কিন্তু প্রত্যেকেই আমরা হিউম্যান, আমাদের মধ্যে হিউম্যানিটি আছে, সেই হিউম্যানিটিটাকে আর একটু বেশি গ্রো করতে হবে। আমরা সমাজসেবামূলক কাজ করি। আজকে যে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, এটা সম্পূর্ণ আমরা নিজেরা, আমার হাজবেন্ডের অর্গানাইজেশনের পক্ষ থেকে। এই রক্তটা কিসের জন্য প্রয়োজন? যাদের অসুস্থ, যারা রক্তের জন্য হাহাকার করছে, আমাদের কাছে এলে আমরা কার্ডটা দিয়ে তাদেরকে রক্ত দিয়ে, যদি রক্ত না পায় আমাদের মেম্বাররা গিয়ে তাদেরকে নিজের রক্ত দিয়ে তাদের সেবা করে। বিভিন্ন ভাবে মানুষের সেবা করা যায়। আর অর্থ থাকলে, হয়তো অর্থ না দিয়েও অনেক ভাবে সেবা করা যায়, আবার অর্থ থাকলে অর্থ দিয়ে অনেক বেশি করে সেবা করা যাবে। তাই সেই সেবার মানসিকতা নিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের সেই সেবার মানসিকতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। মনকে তৈরি করে নিতে হবে, প্রস্তুত হতে হবে, পরিকল্পনা করতে হবে। কি করব এখন থেকেই কল্পনা করতে হবে, কারণ সেই সময় এসে গেছে। আমাদের যে সময়ের জন্য আমরা অপেক্ষা করছি, সেই সময় এসে গেছে। আগে আমি মানুষের জন্য কাজ করব। আমাদের মোটোটা হচ্ছে এই, আগে মানুষের জন্য কাজ করব, তারপরে আমি আমার কথা ভাববো। কারণ আমি তো আছি মোটামুটি, কিন্তু যারা খুব পরিস্থিতি খারাপের মধ্যে আছে, অবশ্যই তারা তাদের দিকটা আগে দেখবেন। এইভাবে কিন্তু আমরা চিন্তা ভাবনাগুলো করে আমরা এগিয়ে যাব, আমরা অবশ্যই সাকসেস হব। আর সত্যি এই যে আনন্দ, মানব সেবার কাজে যদি নিজেকে নিয়োজিত করা যায়, এর থেকে আনন্দ বোধহয় পৃথিবীতে আর
এর এর মতো আনন্দ আর পৃথিবীতে বোধহয় কিছু হতে পারে না। এটা আমরা জানি, কারণ মহান সৃষ্টিকর্তা আমাদের সেই সুযোগ একটু হলেও দিয়েছেন। তাই আর বেশি কিছু বলবো না। সত্যি শান্তি, অনপ্যাসিভ আমাদের জন্য শান্তির স্থান, অনপ্যাসিভ আমাদের জন্য একেবারে শান্তির নীড়, অনপ্যাসিভ আমাদের জন্য একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত নির্ভাবনার সময়। তাই অনপ্যাসিভের লক্ষ্য উদ্দেশ্যকে সিও অ্যাসারের সেই চিন্তা ভাবনা, যে চিন্তা ভাবনা নিয়ে সৃষ্টি করেছিলেন, আমরা যেন সেই দিকে ধাবিত হই, আমাদের মনটাকে যেন ঠিক সেইভাবে স্থির করতে পারি, তৈরি করতে পারি। এইটুকু আহ্বান রেখে সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আমাদের সিও স্যার, তার পরিবার, সমস্ত টেক টিম যেন সুন্দরভাবে সুস্থ থাকতে পারেন, কারণ আমাদের অনেক কাজ আছে, অনেক দায়িত্ব আছে, অনেক কর্তব্য আছে। হ্যাঁ, আমাদের আছে। এইটা যখনই আমরা মনে করব, এই দায়িত্ব যখন আমরা পালন করতে পারবো, এর থেকে বড় উপহার সৃষ্টিকর্তার কাছে বোধহয় এর থেকে বড় উপহার আমরা পাবো না। আমরা যদি তাকে খুশি করতে চাই, তাহলে আমরা মানুষকে যদি সেবা করতে পারি, তাকে খুশি করতে পারবো, কারণ মানুষের মধ্য দিয়েই কিন্তু তিনি প্রকাশিত হন। তো এই বলে সকলকে আবার আমি নমস্কার, ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। এবং আমাদের কল্পনা ম্যাম কে আবারও ধন্যবাদ জানাই যে আমাকে এই কথা বলার সুযোগ করে দিলেন শেষ সময়ে এসে। তো আমি কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু রেসপেক্টেড সঞ্চালিকা ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আমি কল্পনা ম্যাম নই, আমি জ্যোৎস্না দফাদার ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ম্যাম। খুব সুন্দরভাবে কিন্তু বলে গেলেন, উনি লাস্টে প্রবেশ করেছেন, তবুও কিন্তু টপিকের উপর দুর্দান্ত ভাবে আলোচনা করলেন। অসংখ্য ধন্যবাদ ম্যাম, আপনি এভাবেই আমাদের সঙ্গের সাথে পাশে অবশ্যই অবশ্যই করে থাকবেন। যাই হোক, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয়, আমাদের এই চ্যানেলের কর্ণধার, আমাদের মেন্টর, সেই স্যারকে আমি ওয়েলকাম করছি। সবাই একটু হ্যান্ড ক্লাপ করবেন এবং ওয়েলকাম বলবেন। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ উপস্থিত সকলকে। খুব সুন্দরভাবে আজকের এই সেশন শুরু হয়েছে, ওপি মিশন সাকসেস ফ্যামিলির ইভিনিং সেশন। আর এই সেশনের প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বার বা এটা যখন ইউটিউবে দেওয়া হবে, প্রত্যেকটা শ্রোতাকে, প্রত্যেকটা অনপ্যাসিভিয়ান ফ্রেন্ডকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। আর খুব সুন্দরভাবে আজকের এই সেশনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন প্রথম থেকে আমাদের জ্যোৎস্না দফাদার ম্যাম, তাকেও আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আর চলে আসবো আমরা টপিকে। বেশি সময় নেব না। আজকে টপিকটা সত্যি মানে বিশ্লেষণ করলে অনেক বড়, বাট প্রত্যেকে এত সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন এবং সর্বোপরি আমাদের শুভেন্দু সরকার স্যার থেকে শুরু করে প্রত্যেকেই, এবং লাস্টে আমি শুনলাম আমাদের প্রীতি এসকে গাইন ম্যামকে, খুব অল্প সময় হলেও খুব সুন্দরভাবে কিন্তু বলেছেন প্রকৃত অর্থে পিস মানে শান্তি অর্থাৎ শুধুমাত্র অর্থেই শান্তি তা কিন্তু নয়, তাই না? অর্থ ছাড়াও কিন্তু যে শান্তিগুলো আছে সবগুলোই বিরাজমান হবে কিন্তু আমাদের অনপ্যাসিভের সাথে। শান্তি, একটা মানুষ সলিউশন পাবে, মানে শুধু আমরা ফাউন্ডিং মেম্বার শুধু অনপ্যাসিভ শান্তি তাই নয়, একটা কাস্টমার সলিউশন পাবে, বলবে শান্তি। একটা মানুষের জন্য কিছু করবে, কিছু করে শান্তি, ইয়েস, সেটা শান্তি। সে শান্তির অনেকগুলো মানে দিক আছে, শুধুমাত্র অর্থ এলেই যে শান্তি হবে তা না। ম্যামও বললেন কিন্তু খুব সুন্দরভাবে, এবং আমরা প্রত্যেকেই জানি, যেহেতু আমাদের প্রত্যেকেরই বয়স হয়েছে, আমরা জীবনকে দেখেছি, আমরা সমাজকে দেখেছি, আমরা মানুষকে দেখেছি, তো সেখানে আমরা জানি যে অর্থ থাকলেই যে শান্তি তা কিন্তু নয়, বা অর্থবান মানুষ যে শান্তি বিরাজ করতে পারবে সেটাও কিন্তু নয়। অর্থ দিয়েই যে শুধুমাত্র শান্তি লাগবে তাও না, শান্তির বিভিন্ন ক্যাটাগরি আছে। আমি দেখবো আমি যদি খেতে ভালোবাসি তাহলে আমি খেয়েই শান্তি, আমি যদি ঘুমাতে ভালোবাসি আমি ঘুমিয়েই শান্তি। বাট এই খাওয়ার, এই ঘুমানোর জন্যে যেটা দরকার সেটা শান্তি থাকলেই হলো, কি খাবার থাকলে সুন্দর। শান্তি মানে আমার মনের মধ্যে শান্তি থাকা চাই। আমার মনের মধ্যে শান্তি মানে আমার কোনো প্রবলেম থাকবে না,
এডুকেশনের জন্য, আমার কোনো প্রবলেম থাকবে না আমার চিকিৎসার জন্য, আমি পরের দিনকের জন্য ভাববো না, আগের দিনকে আমাকে ভাবতে হবে না রাত্রিবেলাতে আমি আগের দিন কি করব। তো এই সমস্ত হচ্ছে শান্তি। তো শান্তি মানে পিস। আর অনপ্যাসিভের এখানে আমাদের যেটা টপিক আছে, যেটা টপিকটা দুভাবে বলা যায়। একভাবে বলা যায় পিসফুল লাইফ ইজ আওয়ার অনপ্যাসিভ। আমাদের অনপ্যাসিভ হলো পিসফুল একটা লাইফ। আবার যদি এটা বলি পিসফুল লাইফ ইজ ইন আওয়ার অনপ্যাসিভ, যে অনপ্যাসিভেই আমাদের সব কিছু শান্তি, টোটাল শান্তি। তো দুটো মানেটাই একই। তো সেই জায়গা থেকে আমাদের কিন্তু অনপ্যাসিভ যে শান্তি, কারণ শান্তির বাতাবরণ বহন করার জন্যই কিন্তু অনপ্যাসিভের সৃষ্টি। শুধু বড়লোক করে দেওয়া নয়, যে কোটিপতি করে দিল, বড় লোক করে দিল, টাকার বিছানায় ঘুমালো, এটার জন্য কিন্তু অনপ্যাসিভ নয়। অনপ্যাসিভ শান্তি মানে মানুষের, সমাজের, দেশের, গোটা পৃথিবীর যে সমস্ত বিজনেস, সব ইচ অ্যান্ড এভরিবডি, সবার জন্য কিন্তু শান্তি আনার জন্য যা যা দরকার, ওবলেস এক ধরনের শান্তি। কারণ মানুষ অশান্ত হবে, মানুষ বিভ্রান্ত হবে, বিভিন্ন যে সমস্ত প্রবলেম গুলো হয়, মানে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে ভারসাম্যহীন হলে পরে যে সমস্ত ঘটনাগুলো ঘটে, ভূমিকম্প, ঝড় বৃষ্টি, বাদল, বর্ষা, বন্যা, দাবানল, বিভিন্ন রকম ভাবে মানুষ কিন্তু আক্রান্ত হয়। তো সেই আক্রান্ত যে হয়, সেই সমস্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোর চিন্তা ভাবনাটাও নিয়ে এসে যাতে করে তারা শান্তি আনতে পারে সেই সময়। তো সেগুলোর জন্য কিন্তু আমাদের উবলেশ। আমাদের পৃথিবীর সমস্ত মানুষের এখন কিন্তু একটাই চিন্তা মনের মধ্যে প্রত্যেকের, শুধুমাত্র আমরা এখন যদি বলি যে যারা গরিব মানুষ, যারা রাস্তাতে বসে থাকে, যাদের ঘর নেই, তারাই না, আগামী দিনে কিন্তু অনেক মানুষ কিন্তু ঘর হারা, বাড়ি হারা, চাকরি হারা, অনেক কিছু হতে যাচ্ছে, হবে, ডেফিনেট হবে। সেই চিন্তাটাও কিন্তু অনপ্যাসিভ করে এসছে, শুধু বর্তমান চিন্তা নয়, যে একজন রাস্তাতে বসে থাকে, শীতে গ্রীষ্মে বর্ষা সব সময়তে তার হয়তো কোনো রাস্তাতে শুয়ে থাকে, এটাই নয়, এটাই শেষ নয়। এরপরে কিন্তু আরো অনেক ঘটনা কিন্তু ঘটতে যাচ্ছে। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই 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 দৌড়ে অনপ্যাসিভ কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দৌড়ে আনতে গিয়েও কিন্তু হিউম্যানিটি আপলিফমেন্টের কথা চিন্তা করেছে। কিন্তু চিন্তা করে দেখুন, অনেক কোম্পানি আছে যে কোম্পানিগুলো শুধুমাত্র যারা মুনাফা অর্জন করার জন্যই পৃথিবীতে সৃষ্টি হয়েছে, তারা কিন্তু কখনো হিউম্যানিটি আপলিফমেন্টের কথা ভাববে না। লোক দেখানো ভূমিকম্প হবে, লোক দেখানো অমুক হবে, এত এত কোটি টাকা দিয়ে দেবে, ব্যাস, এটাই তাদের দেখানোর জায়গা। কিন্তু ভেতরে ভেতরে মানে সলিউশন করা, শুধু অর্থ দিয়ে সলিউশন সব জায়গায় হয় তা কিন্তু নয়। আমাদের সলিউশন কিন্তু আছে মানুষকে বুদ্ধ ভিক্ষু, স্যার একটু মিউট করে নেবেন, আপনার শব্দ আসছে। আমাদের এখানে টেকনোলজি দিয়েও কিন্তু মানুষকে কিন্তু কি হবে, হিউম্যানিটি আপলিফমেন্টের ক্ষেত্রেও কিন্তু অনেকটা কাজ কিন্তু হবে। কিভাবে, সেটা কিন্তু আমরা এর আগে বহুবার আলোচনা করেছি। যেহেতু আজকে প্রাসঙ্গিক একটা মানে টপিক, সেখানে কিন্তু আমরা এটা আলোচনা করতেই পারি যে অনপ্যাসিভ শুধুমাত্র ওবলেস দিয়ে মানুষের সমাধান করবে তা না। অনপ্যাসিভ তার টেকনোলজি দিয়ে, অনপ্যাসিভ তার অপরচুনিটি দিয়ে, একটা বেটার অ্যান্ড গুড অ্যান্ড বেস্ট অপরচুনিটি আমরা পেয়েছি যারা আমরা ফাউন্ডিং মেম্বার। বাট এটা কিন্তু আরো স্প্রেড করবে যখন কিন্তু কাস্টমাররাও কিন্তু অপরচুনিটি পাবে, যেটা কখনো কিন্তু ভাবেনি কোনো কোম্পানি, যে আমি শুধু দেবো কিসের জন্য। কিন্তু দিয়েও যে নেওয়া যায় বা নিয়েও যে দেওয়া যায়, এটা কিন্তু দেখাবে কিন্তু প্রথম একটা কোম্পানি, সেটা কিন্তু অনপ্যাসিভ। সত্যি কথা বলতে, মানুষকে সত্যি সত্যি দিয়ে কিন্তু তাকে চিরস্থায়ী বন্দোবস্ত করে দেওয়া যায় না। দিয়ে হয় না, দান দিয়ে দানের কথা বলছি, দান করে করে হয় না। কখন ভূমিকম্প হবে তখন দেবো, তার অপেক্ষায় থাকতে হবে, সেটা দিয়ে কিন্তু মানুষের চিরস্থায়ী বন্দোবস্ত হয় না। চিরস্থায়ী বন্দোবস্ত করলে কর্মসংস্থান বা কর্মের সুযোগ, মানুষ ঘরে বসেও যদি কর্ম করতে পারে অনলাইনে আজকালকার ছেলেপেলেরা কি আছে। একটু আগেই আমার কাছে একটা ফোন এসেছিল, আমার এক মানে ছোট ভাইয়ের মতো, ট্রেনে ফেনে টিকিট ফিকিট করলে ওর সাথে করতাম আগে, এখন তো নিজেই করি। তো তার 5 বছরের একটা বাচ্চাটা কিন্তু কথা বলতে পারে না। তো আমার যেহেতু একটা স্কুল আছে এবং সেখানে এই সমস্ত যারা মানে কি বলবো যে সাধারণ বাচ্চারাও পড়ে, আবার অনেক বাচ্চা আছে যারা অ্যাবনর্মাল মানে অনেকগুলো ভাগ আছে, এগুলোকে স্পেশাল চাইল্ড বলা হয়। অ্যাবনর্মাল বললে বাবা মায়েরা একটু কষ্ট পায়, সেজন্য বলা হয় স্পেশাল চাইল্ড। এরা ডক্টররাই কিন্তু সাজেস্ট করে, কিছু স্কুল আছে সেই স্কুলে অ্যাডমিট করার জন্য। তো বাচ্চাটার বয়স 5 বছর। তো সে বলছিল, কথা বলতে বলতে একটুখানি বেরিয়ে গেছিলাম মিটিং থেকে, যে
2000 মানে সেই করোনা সালে সময় তার মানে জন্ম হয়েছিল বাচ্চাটার। সে করোনা সালে জন্ম হওয়ার পর বাচ্চাটা মানে কি বলবো, বাইরের পরিবেশ পায়নি, বাড়িতেই মোবাইল ঘাটাঘাটি, বাবা মা মোবাইল, ছেলেও মোবাইল। তো এই মোবাইল ঘাটতে 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 বাচ্চাটা কিন্তু কথা বলার যে টেন্ডেন্সিটা, এটা তার মধ্যে কিন্তু ছিল না। যার জন্য কিন্তু তার বাবা যথেষ্ট বড় লোক, মারোয়ারি। তো তার দেখুন আজকে এইরকম একটা টেনশন কাজ করছে। কারণটা কি? এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর মধ্যে কিন্তু এটাও কিন্তু আছে। পরবর্তী দেখবেন এর সুফলটা কতদূর পর্যন্ত যাবে। তো মানুষ কি আছে, আমি এটা বললাম এই কারণে যে ঘরে বসে মোবাইল ঘাটাঘাটি ব্যাপারটা বললাম। তো মানুষ কিন্তু আজকে দেখবেন অনেক ছেলে মেয়েরা আছে যারা রকে বসে আড্ডা মারে, গল্প বন্ধুর সাথে করলো কিনা জানি না, কিন্তু বসে 2 ঘন্টা কাটিয়ে দিল, কেউ কারোর সাথে কথাও মনে হয় বললো না, চাটা খেয়ে বাড়ি চলে আসলো। পরবর্তী সে যদি ভাবে যে তার বন্ধুর সাথে কতক্ষণ স্পেন্ড করেছে টাইম, 1 ঘন্টা, বাট কথা বলেছে, একটাও বলেনি। কারণ মানুষ কিন্তু এমন এমন কাজের সাথে বা এমন ভাবে সময়টাকে দিয়ে দিচ্ছে যে তার ভবিষ্যৎটা কিন্তু খারাপ হচ্ছে। এখানে যদি এমনটা যদি হয়, এমন টেকনোলজি আগামী দিনে আসছে, টেকনোলজি বলতে প্রোডাক্টের মধ্যে সে গুণাবলী থাকবে, যে অপরচুনিটিস থাকবে, যে মানুষ কিন্তু বসে আড্ডা মারা দরকার নাই, সে কর্মে ব্যস্ত হয়ে যাবে, মোবাইলে ঘরে বসেছে কিন্তু ইনকাম করার একটা অপরচুনিটি কিন্তু পাবে। সে কিন্তু মানুষকে বলবে, অফার দেবে যে তুমি এই প্রোডাক্ট এইভাবে ডেভেলপ হয়। এইটা যে একটা মানুষ দেখবে না, যখন ইনকাম পাচ্ছে তখন কিন্তু চাইবে এটা আরো 10টা মানুষকে বলতে। সে কিন্তু 10টা মানুষের সাথে কথা বলবে, তখন মোবাইল ঘেটে বসে থাকবে না। যে আমি যখন একটা মানুষকে অফারটা দিয়ে বা আমার মানে রেফারেল লিঙ্কটা দিয়ে যদি এটা হয়, তাহলে আমি 100 জনকে করলে কি হবে, 1000 জনকে কি হলে কি হবে, তখন কিন্তু দেখবেন মানুষের ভিতরে প্রবণতা আসবে। দেখবেন ইউটিউব অনেক, দেখবেন মানে আপনার অলিতে গলিতে অনেক ইউটিউবার আছে, লাখ লাখ টাকা মাসে ইনকাম করে, বাচ্চা ছেলে আমাদের এখানে অনেকগুলো আছে। তো তারা কি করে, তাদের টেন্ডেন্সি ওই হয়ে গেছে ইনকাম করতে হবে। তাহলে ইনকাম করার যদি তার চিন্তা ভাবনা থাকে, যদি মাসে 1,50,000 ইনকাম করে, তাহলে তার তো মানে সুযোগ হয়ে গেল না, একটা ভালো জায়গা ভালো থাকার, নিজে আরো 10টা মানুষকে সে কিন্তু সেবা করতে পারবে, মানুষের পাশে দাঁড়াতে পারবে। সোর্স অফ ইনকামটাও দরকার। যেখানে অনপ্যাসিভ কিন্তু বিভিন্ন ভাবে সোর্স অফ ইনকামে দাঁড়াবে। সোর্স অফ ইনকাম মেজর পার্ট কিন্তু অনপ্যাসিভ কিন্তু আগামী দিনে আনবে। এটা 1 দিন 2 দিনে হবে না, 10 বছর 15 বছর হবে না, তো 20 25 50 বছর পর যখন অনপ্যাসিভের যে উদ্যোগ, সেই উদ্যোগটাকে যখন পরিপূর্ণভাবে মানুষ বুঝতে পারবে, আর অনপ্যাসিভও বুঝতে পারবে যে কি ভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, কি ভাবে মানুষকে অপরচুনিটি দেওয়া যায় তার বেটার মানে থাকার জন্য, সেটা কিন্তু অনপ্যাসিভ কিন্তু করবে। তো অনপ্যাসিভের এই সৃষ্টি আমরা শুধু ফাউন্ডিং মেম্বার না, অনপ্যাসিভের সৃষ্টি শুধুমাত্র মুনাফা অর্জন, শুধুমাত্র ইন্টারনেট সলিউশন না, ওয়ার্ল্ডকে সলিউশন দেওয়ার মাধ্যমটাও কিন্তু অনপ্যাসিভের টেকনোলজি করবে। টেকনোলজি শুধু আমরা ইনকাম করবো, আমরা হাজার মানুষকে সেবা দেবো, আমরা খাইয়ে দেবো। আমরা প্রথম বলতাম এরকম যে আমরা এই করবো, মসজিদে দেবো, মন্দিরে দেবো। মন্দিরে এতে করতে দিয়ে কিন্তু হিউম্যানিটি আপলিফমেন্ট হয় না। হিউম্যানিটি আপলিফমেন্ট করতে গেলে আলাদা একটা ব্যাপার থাকে, যেটা মানুষকে স্ট্রং করতে গেলে তাকে কিন্তু কর্ম দিতে হবে, সুযোগ দিতে হবে, অপরচুনিটিস দিতে হবে তার সামনে, যে সে কি চায়। কারণ আজকে পৃথিবীর যা অবস্থা, দেশের যা অবস্থা, চাকরির যে অবস্থা দেখছি, আমাদের পরবর্তী জেনারেশন মাথায় হাত দিয়ে বসে যাবে। ঠিক আছে, এইরকম অবস্থান কিন্তু আসছে। আজকে প্রচুর কোম্পানি, যেখানে মানুষ কিন্তু চাকরি করতে, আজকে কিন্তু চাকরি ছাড়া দেখতে পাবো আমরা বিভিন্ন সময়। আগে দেখতে পাবো স্কুলে, আমরা দেখতে পারবো ব্যাংকিং সেক্টরে, আমরা দেখতে পারবো বড় কোনো হয়তো মানে যারা মানে কি বলবো প্রোডাকশন, সে প্রোডাকশন হয়তো হতে পারে ম্যানুফ্যাকচার বা প্রোডাকশন, সেখানেও দেখবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এমন ভাবে কাজ করবে, কর্মসংস্থানের জায়গা কিন্তু হারাবে। কিন্তু অনপ্যাসিভের প্রথম থেকে উদ্দেশ্য কিন্তু হিউম্যানিটি আপলিফমেন্টটা কিন্তু সঙ্গে আছে, করাপশন দূর করাটা সঙ্গে আছে, তাই না? তাহলে হিউম্যানিটি আপলিফমেন্টের মেজর পার্ট হবে কর্মসংস্থান দিয়ে। মানুষ হাত পাতবে না মানুষের কাছে, সেটা যদি দেখতে হয়, হতে পারে এটা হয়তো 50-100 বছর পর আমরা হয়তো দেখতে পারবো অনপ্যাসিভের এই সৃষ্টিটা কিভাবে করবে। কারণ পরবর্তী যে নতুন যে যুগ আসবে, অনপ্যাসিভ যুগ, আমরা যেমন ওই মানে তাম্র যুগ বা বিভিন্ন যুগ আমরা যে দেখেছি, সেই যুগের থেকে এখন কিন্তু অনপ্যাসিভ যুগ আসবে। এই কারণেই বলা হচ্ছে যে অনপ্যাসিভ বহুমুখী ভাবে কিন্তু নিজেকে তুলে ধরবে মানুষের পাশে, যাতে মানুষ সেখান থেকে তার অপরচুনিটি গুলো পায়, যার যেমন দরকার, যার যেটা দরকার, যে কারণের জন্য মানে সোর্স খোঁজে, সেই কারণগুলো সে কিন্তু নিবারণ করতে পারবে, সে কিন্তু সলিউশন করতে পারবে। সেরকম জায়গায় কিন্তু আসছে। এই যে অনপ্যাসিভ বলছে না যে
ইন্টারনেট বা গোটা ওয়ার্ল্ডকে সেক করে দেবে? কি করে? আপনার ইনকাম হলে গোটা ওয়ার্ল্ডের কি, অন প্যাসিভের ইনকাম হলে গোটা ওয়ার্ল্ডের কি? তার মানেটা তো কিছু আছে, এর ভেতরে তো কিছু ব্যাপার আছে। বিজনেস ম্যানরা হয়তো সলিউশন পাবে, তার জন্য মানে গোটা মানে ইন্টারনেট সেক হয়ে যাবে, গোটা ওয়ার্ল্ড তার আশ্চর্য হয়ে যাবে? কেন হবে? একটা গরিব মানুষ কেন আশ্চর্য হবে? একটা মানে চাকরি নিয়ে একটা ছেলে পড়াশোনা জানে, সে কি কেন মানে আপনার ইনকাম বা অনপ্যাসিভের ইনকাম দেখে আশ্চর্য হবে? হবে না তো। সে আশ্চর্য তখনই হবে যখন পৃথিবীতে কখনোই যে সলিউশনটা ও পায়নি, সোর্স অফ ইনকামের জায়গা পায়নি, সেটা যদি পায় তাহলেই কিন্তু সে আশ্চর্য হবে, নচেত আপনার টাকাতে আশ্চর্য হবে না, আপনার অর্থ, আপনার গাড়ি, আপনার বাড়ি দেখে আশ্চর্য হবে না। যেমন আমরা হই না, যে বিএমডাব্লিউ ঘুরে বেড়াইছে তাকে দেখে আমরা আশ্চর্য হই না তো। মানে ওর আছে আমার কি, আমার টু হুইলারই যথেষ্ট, আমার সাইকেলই যথেষ্ট। সেম ভাবে অনপ্যাসিভের এই যে চিন্তাধারাগুলো যেমন ভাবে করতে চাইছে আজকে, ফিজিক্যাল প্রোডাক্ট থেকে শুরু করে, আমরা তো জানি না কিছু এখন পর্যন্ত। আদৌ অনপ্যাসিভ শুধুমাত্র ইন্টারনেটের সাথে যুক্ত থাকবে, শুধু আইটি কোম্পানি হিসেবেই থাকবে, নাকি আইটি ছাড়াও, আইটি মিন আইটি প্রোডাক্ট এবং আইটি প্রোডাক্টের যে মানে আমাদের ফিজিক্যাল প্রোডাক্ট যেগুলো হয়, হয়তো ধরুন কোনো মানে ধরনের হয়তো ডিজিটাল কোনো মানে ফিজিক্যাল প্রোডাক্ট, ডিজিটাল যে ফিজিক্যাল প্রোডাক্ট গুলো হয়, এরকম কিছু টাইপের ক্যামেরা ফ্যামেরা, এটা ওটা, হাই ডেফিনেশন, এগুলো হতে পারে। বা সফটওয়্যারের কিছু পার্ট অংশ ওটাকে ইনপুট করলে আপনার এনবিল্ড হয়ে যায়, অনেক বড় পরিসর হয়, এগুলো হতে পারে। কিন্তু তাছাড়াও যে অনপ্যাসিভ কি চিন্তা ভাবনা নিয়ে মানে কাজ করছে, কি চিন্তা ভাবনার জন্য এতটা জোর দিয়ে মিস্টার অ্যাশ বলছে যে আমি গোটা পৃথিবীকে আমি কিন্তু সেক করে দিতে পারি, মানে পৃথিবীকে কিন্তু শক করে দিতে পারি, আশ্চর্য করে দিতে পারি। তাহলে ভাবুন একবার, একটা সাধারণ মানুষের কি আশ্চর্য হবে অনপ্যাসিভ শ্রীবৃদ্ধি ঘটলে? তাহলে তার কারণও তো কিছু আছে নিশ্চয়, যে তার কথাও কেন বলা হচ্ছে, তাই না? তো সেখানে অনপ্যাসিভ সত্যি পিস বা শান্তি, অনপ্যাসিভ নতুন যুগ আনবে, নতুন যুগ। অনপ্যাসিভ গোটা পৃথিবীকে মানে কলুষিত, মানে কি বলবো, পৃথিবীকে কিন্তু সে রঙিন করবে, রঙিন তর তাজা একটা জায়গা হবে। সেই জন্য অনেকগুলো দিক দরকার, অনেক প্যারামিটার দরকার, অনেক প্যারামিটার সলিউশন করতে গেলে, অনেক টোটাল সলিউশন করতে গেলে অনেক প্যারামিটার দরকার, অনেক। শুধুমাত্র প্রোডাক্ট দিয়েই হবে না, প্রোডাক্টের ভেতরে থাকতে হবে অপরচুনিটি মানুষের জন্য, যেটা ইউজাররাও কিন্তু এখানে আশ্চর্য হবে যে আমি ইউজ করছি, আমি আমার রেফারেল করছি, আমাকে কোম্পানি ইনকাম দিচ্ছে। হ্যাঁ, সেইভাবে থাকবে, করাপশন মুক্ত থাকবে। তার জন্য করাপশন মুক্ত করতে গেলে অন অ্যান্ড অনলি এখন এই যুগে যেটা দরকার সব থেকে বড় হচ্ছে মানে মানে কি বলবো, আইটি প্রোডাক্ট। কারণ প্রোডাক্ট ছাড়া বা কোনো মানে কি বলবো সিস্টেম ছাড়া কখনোই কিন্তু করাপশন মুক্ত করা দরকার হবে না। কারণ মানুষ এতটাই করাপ্টেড যে আপনি মনে করবেন যে কোনো একটা আপনি অফিস আদালত কিছু একটা খুললেন, ভালো একটা ম্যানেজার বসিয়ে দিলেন, ও করাপ্টেড হবে না। বিশ্বাসের মতো মানুষ কিন্তু নেই, এখনই নেই, আগামী দিনে আরো থাকবে না। সেই জায়গা কিন্তু যেতে যাচ্ছে। তো সেই জায়গাতে যদি সিস্টেমকে দেওয়া হয়, মেশিনকে দেওয়া হয়, মেশিন লার্নিংকে দেওয়া হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দেওয়া হয়, সেটা কিন্তু নিখুঁত এবং সেটা করাপ্টেড মুক্ত কাজ কিন্তু হবে। তাহলে এই প্রবণতাটা কিন্তু আস্তে 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 আসবে। আমি একটা বিজনেসম্যান, আমি কেন একজন ম্যানেজারকে ভরসা করবো? কথা ছোট বিজনেস দিয়ে বলছি, আমার সিস্টেম থাকবে, সিস্টেম কি কেউ ব্রেক করতে পারবে না, সিস্টেম ধরে ফেলবে সবকিছু। শুধু আমি বিজনেস দিয়ে বলছি, কিন্তু এটা শুধু বিজনেস না, সমস্ত সেক্টর, প্রশাসনিক থেকে শুরু করে সমস্ত সেক্টরে যদি এটা আসে, তাহলে কিন্তু সেখানে করাপশন মুক্ত পৃথিবী হবে। হ্যাঁ, মুক্ত বলতে কি 1-2%, 10% ওটা নর্মাল ব্যাপার, কিন্তু 80%, 70% করাপ্টেড এখন বর্তমানে, সেটা তো মুক্ত হবে, তাই না? তাহলে ওটা হলেই 50%, 60% হলেই মানে পৃথিবী কিন্তু মানে আবার রঙিন বা আবার কিন্তু নতুন ছন্দে কিন্তু আসবে। মানুষের মনের মধ্যে কিন্তু রাহাজানি, মানুষের ক্ষতি করা, মানুষের লুট করা, মানুষের সাথে চিটিংবাজি করা, এগুলো কিন্তু থাকবে না। দেখুন প্রচুর চিটিংবাজি, ব্যবসা ট্যাবসা এদিকে ওদিকে কিন্তু চলছে। কেন? একটাই কারণে, তার অর্থের অভাব, তার ডিম্যান্ড অর্থ, তার স্বপ্ন বড়, অর্থ ছোট, অর্থ কম, চিটিংবাজি করছে। তো চিটিংবাজি করার অপশনই থাকবে না, চিটিংবাজির সিস্টেমটাই থাকবে না, তাহলে আপনি চিটিংবাজি করবেন কি করে? তো ব্যাপারগুলো এটাই কিন্তু আগামী দিনে কিন্তু আসছে। সত্যি অনপ্যাসিভে আমরা হয়তো কতটা মানে পৃথিবীর শান্তি দেখে যাবো জানি না, তবে পরবর্তী জেনারেশন কিন্তু ডেফিনেট দেখবে যে আমার বাবা কাকারা কোন যুগে বাস করতো, যেখানে শুধু করাপশন হতো, এখন তার হয় না। দেখেন না এখন আমরা যেমন আমাদের এখন দেখুন কিছু তো চেঞ্জ আগের থেকে ভালো হয়েছে, আবার কিছু জিনিস কিন্তু আগের থেকে খারাপ হয়েছে। কিছু জিনিস তো ভালো হয়েছেই এই 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 টেকনোলজির যুগে, কিছু জিনিস ভালো হয়েছে, ডেফিনেট ভালো হয়েছে। যারা আমার বাবা কাকারা হয়তো যেটা মানে সেটা ভাবতেই পারেনি,
সেটা আজকে আমরা ভাবছি উন্নতি হয়েছে সেই জায়গাগুলো, কিছু সেক্টরগুলো, কিন্তু সার্বিকভাবে যদি দেখা যায় তাহলে কিন্তু করাপশন কিন্তু বেড়েছে। কিন্তু সেই করাপশন জায়গাগুলো সলিউশন করতে গেলে অন অ্যান্ড অনলি শুধুমাত্র টেকনোলজি পারে সেগুলোকে মানে উদ্ধার করতে। আজকে দেখবেন না আজকে কেন হয়েছে, বিভিন্ন অফিস আজকে যদি ম্যাক্সিমাম অফিসে আপনি যান, সবই দেখবেন যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে স্টাফরা ভেতরে ঢুকছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বেরোচ্ছে। কেন? ওয়াই? কারণ এখানে কোনো মানুষকে বিশ্বাস করে না সেই মালিক। সে বিশ্বাস করে যে কখন ঢুকলো কখন বেরোলো ওটা আমি দেখবো, তার সিস্টেম বলবে যে তার কতক্ষণ সে ডিউটি করেছে। তো এরকম আমাদেরও কিন্তু প্রোডাক্ট আসছে আগামী দিনে, সেটা এইচআর এর জন্য, হিউম্যান রিসোর্সের জন্য কিন্তু, ও স্টাফ, যেখানে শুধু ওটাই নয়, ফেস রিকগনাইজ থেকে শুরু করে অনেক কিছু থাকবে। সে প্রোডাক্টগুলো ব্যবহার করে বড় বড় বিজনেসম্যানরা, সত্যি কথা বলতে এই টেকনোলজিকে ব্যবহার করে তারা কিন্তু আরো বড় লোক হবে। কারণ সেখানে কিন্তু সাশ্রয় হবে তার বিজনেসের, যে ম্যাক্সিমাম মানুষকে তাকে যে মানে রাখতে হচ্ছে, বিভিন্ন দিক দেখতে হচ্ছে, সিস্টেম দেখবে। তাহলে কোম্পানি কি করছে, আজকে আইটি কোম্পানি যারা আছে, যারা আজকে এআই এর উপরে মানে লাফালাফি করছে বিরাট ভাবে, তারা সত্যি এআই এর উপরে কাজ করবে, কিন্তু মানুষ ছাঁটাই হবে আস্তে আস্তে। আর অনপ্যাসিভ চেষ্টা করছে আমি এআই কে আনবো, প্লাস আমি কিন্তু আদার্স সলিউশনও কিন্তু আমি করব, সেই জায়গায় কিন্তু অনপ্যাসিভ রেখেছে যে আমি আমার এআই এর মাধ্যমে কাজ করে দেখা গেল যে তার প্রোডাক্টটা ব্যবহার করে সে হয়তো 100 জন স্টাফ নিয়ে কাজ করতো, সে 50 জনকে ছাঁটাই করে দিল, ঠিক আছে। কিন্তু ওই 50 জন ছাঁটাই হলো, চলো আমার এই প্রোডাক্ট যে তোমার মালিক যে প্রোডাক্টটা ব্যবহার করছে, এই প্রোডাক্টটা তুমি মানে ব্যবহার করো, তুমি সেটাকে ব্যবহার করে রেফার করে ইনকাম করো, অর্থাৎ অ্যাফিলিয়েট হিসাবে তুমি আসো। একটা আমরা অ্যাফিলিয়েটার্স কতজন আমরা দেখতে পাই কি, আমরা বিভিন্ন কোম্পানি যে অ্যাফিলিয়েটার্স আছে আমরা দেখতে পাই, কে অ্যাফিলিয়েটার্স না কে কি জানি না আমরা, কিন্তু আগামী দিনে যখন মানুষের নিজের প্রোডাক্ট যখন ব্যবহার করছে তখন তার মধ্যেই সে অ্যাফিলিয়েট পাচ্ছে, ওইএস ব্যবহার করছে, অ্যাফিলিয়েট লিঙ্ক। মানুষকে বুঝতে হবে যে অ্যাফিলিয়েট লিঙ্কটা কাজ কি, এটা কি করতে পারে, এটা কিভাবে যেতে পারে। আসছে আগামী দিনে মার্কেটিং ক্যাম্পেইন যেভাবে রেডি করা হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেখানে কাজ করবে, সেখানে কিন্তু দেখবেন যে মানুষ কিন্তু জানতে পারবে যে এই 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 ইকোসিস্টেমের মানেটা কি, ইকোসিস্টেমে আমি কি ইনকাম আমি করতে পারি। তো মানুষ তো যে চালাক, যে চতুর, যার টেন্ডেন্সি আছে ইনকাম করবো, যার ইনকাম করার মানে মানসিকতা আছে, সে কিন্তু সোর্স খোঁজে, যে কোনো ভাবে আমি কিন্তু ইনকামটা করবো, সৎ পথে অবশ্য। সেটা কিন্তু দেখবে এই অনপ্যাসিভের ইকোসিস্টেম এমনই একটা জায়গা যে আপনি শুধুমাত্র একটা প্রোডাক্ট না, যে যেটা যখন যার যেটা প্রয়োজন সেটা বিক্রি করবে। আজকে নয়তো আমরা ও কানেক্টকে দেখছি, আগামী দিনে তো আমরা শুনেছি $50, $20, $10 এরকমেরও কিন্তু প্রোডাক্ট থাকবে, যেগুলো কিন্তু মানুষের প্রয়োজনীয়তা আসবে আগামী দিনে। তাহলে আমি হয়তো $200 বিক্রি, $200 কে কিনবে? দরকার নেই, যার দরকার তাকে সে কিনবে। আপনার মানে $50, $10, $20 প্রোডাক্ট আগামীতে আসবে, যেটা আমরা তো শুনেছি, সেগুলোও আমরা করতে পারবো, আমরা কাস্টমাররা করতে পারবে। তাহলে অপরচুনিটি কিন্তু অনপ্যাসিভ কিন্তু রাখছে। এরপরে আর কোন কোন সেক্টরে অনপ্যাসিভ যাবে, কি করবে না করবে, যেমন ব্যাংকিং সেক্টরের কথা হয়তো অনুমান করতে পারি আমরা, যেহেতু আসতে পারে আগামী দিন, সেখানেও তো একটা কর্মসংস্থানের জায়গা হবে। নতুন একটা কোম্পানি, সে কিন্তু হয়তো ব্যাংকিং সেক্টরে এলো। এই যে আমাদের যে কার্ড যে আগামীতে আসবে, কার্ডটা তো এই যে মানুষের কাছে কার্ডগুলো পৌঁছবে, বিভিন্ন ভাবে পৌঁছবে, বিভিন্ন মাধ্যমে পৌঁছবে, সে মাধ্যমগুলোও তো একটা সোর্স পাবে ইনকামের, তাই না? তো বিভিন্ন রকম ব্যাপার আছে, কতগুলো একসাথে বলা বা এতগুলো একসাথে মনে আসা, একের পর এক লাইনে আসা সম্ভব নয়, বাট ভাবতে হবে এগুলো, যে সত্যি অনপ্যাসিভ কি ভাবে মানুষের হিউম্যানিটি মানে পৃথিবীর হিউম্যানিটি আপলিপমেন্ট করার জন্য বা করাপশনকে মুক্ত করার জন্য আসছে। আর এটাই হচ্ছে পিস, এটা হচ্ছে শান্তি, যেখানে মানুষকে চিরস্থায়ী বন্দোবস্ত করো, ক্ষণস্থায়ী নয়। দান ধ্যান ক্ষণস্থায়ী, আপনি কত দিয়ে করবেন? সম্ভব নাকি একটা মানুষকে একটাই কে দিলেন, আর কি বাকিগুলোকে কি করবেন? এবার যদি আপনি মনে করেন যে আমি 1000 মানুষকে দেখবো, কদিন দেখবেন? সারা জীবন দেখতে হবে। আপনি দান মানে সারা জীবন দিয়ে যাও, কিন্তু করো এমন কিছু যেন সেই মানুষটার ওই দানের লাইনে এসে না দাঁড়ায়। সেই জায়গাটা অনপ্যাসিভ কিন্তু করবে। হ্যাঁ, কিভাবে করবে? শুধু কি অনপ্যাসিভ করবে? আপনিও তো করবেন। আপনি একটা ফাউন্ডিং মেম্বার, আপনার মানে একটা লেভেলে আপনি যখন যাবেন, 1 বছর 1.5 বছর 2 বছর, আপনি তো কিছু একটা করবেন, সেখানেও তো কিছু মানুষের সংস্থান হবে। আজকে 14 লক্ষ প্লাস মানুষ, যদি 14 লক্ষ প্লাস মানুষ আমরা যদি 10 জন করেও যদি কর্মসংস্থান করতে পারি, কেউ হয়তো 1000 করবে, কেউ হয়তো 500 করবে, আমরা 10 জন করেও যদি করতে পারি, তাহলে 10 জন ইন্টু 14 লক্ষ প্লাস, এতগুলো মানুষের পৃথিবীর তো আমরা কর্মসংস্থান দিতে পারবো নর্মালি। 10টা করে বিচার করছি, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করার মতন সেই পাওয়ার বা সেই শক্তি কিন্তু আসবে। আপনি প্রথমত 2 বছর 3 বছর 4 বছরের মাথায় 10 জনের কর্মসংস্থান করলেন, তার 5 বছর পরে 100 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন। আমরাও তো ডেভেলপ করবো,
সেহেতু প্রচুর একটা বড় অঙ্ক বা গেম মিস্টার অ্যাসের কাছে আছে, যে ইটস নট এ গেম চেঞ্জার, ইটস এ লাইফ চেঞ্জার। শুধুমাত্র কি লাইফ চেঞ্জার ফাউন্ডিং মেম্বারদের না, পৃথিবীর মানুষেরও লাইফ চেঞ্জ করার অপরচুনিটি অনপ্যাসিভের কাছে আছে। সেই টেকনোলজি আছে, সেই চিন্তা ভাবনা আছে, সেই প্রসেস আছে, সেই অঙ্ক আছে, সেই গণিত আছে, সেই ফর্মুলা আছে। আসছে সেই দিন, সেই দিনের জন্য আমরা অপেক্ষা করব। তো থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আর বিলম্বিত করলাম না, এখানে আমার বক্তব্য শেষ রেখে প্রত্যেককে স্যালুট। থ্যাংক ইউ। দারুণ 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 আলোচনা হয়েছে, সুন্দর। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার, দারুণ ভাবে আলোচনা, সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। অসাধারণ অসাধারণ হয়েছে স্যার। আমাকে শোনা যায়? আমাকে শোনা যায় স্যার? আপনাকে না শোনা গেলে কাকে শোনা যাবে? আপনাকে না শোনা গেলে কাকে শোনা যাবে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমাদের মেন্টর স্যারকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দরভাবে ভেঙে চুরে কিন্তু আমাদের মধ্যে নলেজটা শেয়ার করলেন। অসাধারণ অসাধারণ। আমাদের এই যে সত্যি আমরা যে ওয়েবিনারে এসে যে সঠিক নলেজ পাই, এটাই কিন্তু তার প্রমাণ। তাই আমরা কিন্তু কখনোই এই ওয়েবিনার ছাড়া চলতে পারবো না। যে যতই বলুক না কেন, 6:30 বাজলেই আমরা কিন্তু সবাই এই ওয়েবিনারে এসে হাজির হই সঠিক নলেজটা নেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তা যাই হোক, আজকের কিন্তু সময় অনেকটা পেরিয়ে এসেছে, আরো অনেক স্যার ম্যামরা ছিলেন। আমরা আগামীকালও আবার ঠিক সেই সময়ে এসে উপস্থিত হব এবং আমরা সঠিকভাবে নলেজটা নেব। তাই আমরা আমাদের গর্বের ট্যাগলাইন বলে আজকের এই ওয়েবিনারটা এখানেই এন্ড করছি। কারণ ভালো কিছু হৃদয়ে রেখেই কিন্তু আমরা ওয়েবিনারটাকে এন্ড করছি। তা গর্বের ট্যাগলাইন, উই আর সো জয় অনপ্যাসিভ।